আলোচনাতে আজকে যিনি সভামুখ্য রামকুমার মুখোপাধ্যায়, আলোচনাটির বিষয়বস্তু উনি বলে দেবেন এবং যারা অংশগ্রহণ করবেন এই আলোচনায় তাদেরকে উনি ডেকে নেবেন। আসলে খুব অল্প দিন আগেই আমরা জানেন আপনারা যে কলকাতা জুড়ে, দেশ জুড়ে তিলোত্তমা কাণ্ডের যে ঘটনাগুলো ঘটেছে, যে প্রতিবাদের মুখর হয়েছিল সারা দেশ, সেই রেসটা এখন কমে গেছে, অনেকটা স্তিমিত হয়ে গেছে। কিন্তু আমাদের মনে হয় যে এই রেসটা থামিয়ে দেওয়াটা বোধহয় ঠিক হবে না। এটা বোধহয় প্রত্যেকটা সাহিত্যিক এবং সাহিত্য সভাদের কর্তব্য যে এইটাকে জিইয়ে রাখা, যাতে করে এই কারণ দুর্নীতি আমরা মুক্ত সমাজ আমরা এখনও পাইনি, দুর্নীতি এখনও রয়েছে, সবটাই রয়েছে। ফলে আমরা চাই যে এই আন্দোলনের পরিপ্রেক্ষিত যেন এখনও যেন তার রেস থাকে এবং আবার যেন জ্বলে উঠতে পারে সময়ের যে কোনো সময়। তার জন্যই আমরা এরকম একটা আলোচনাকে রেখেছি এবং আমরা আমাদের অনুরোধ প্রত্যেকটি সাহিত্য সভাই যেন বা সাহিত্যিকরাও যেন এই বিষয়ে সোচ্চার হতে থাকেন ক্রমাগত, এবং সেই কারণেই আজকে আমাদের এই আলোচনা সভা রাখা হয়েছে এবং আমরা মনে করছি এটা খুব প্রাসঙ্গিক। তো আমি মঞ্চে রামকুমার মুখোপাধ্যায়কে ডেকে নিচ্ছি, তিনি আজকের সভামুখ্য, তিনি বাকিদের ডেকে নেবেন এবং আলোচনাটি চলবে। এর আলোচনার বিষয় কি সেটা অনুপম মুখোপাধ্যায় একটু আগেই বলে দিয়েছেন, যে আমাদের এখানে যে তিলোত্তমার ঘটনা ঘটেছে, যেটা সত্যি সত্যি আমাদের শুধু কলকাতার পক্ষে নয়, বাঙালি সমাজের পক্ষে শুধু লজ্জার নয়, আতঙ্কের। মানে অন্তত রামমোহন রায়ের সময়ে সতীদাহ যেটা হতো, জীবন্ত তুলে দেয়া হতো চিতার ওপরে, এখানে কিন্তু ধর্ষণের পর কতজন ধর্ষণ করেছে এবং সেটা একটা সরকারি হাসপাতালে ঘটেছে। এটা সত্যি সত্যি আমরা ভাবছি যে 1820-এর দশকে রামমোহন রায় যখন আন্দোলন করছে তার থেকে সত্যি আমরা কতটা এগোতে পারলাম। আমরা সত্যি আতঙ্কিত, শুধু এই জন্যে আতঙ্কিত নয়, আমরা আতঙ্কিত যে একই সঙ্গে বাঙালি মেয়েদের অবস্থা আজ কী হবে, এই ভবিষ্যৎটা দেখেও আতঙ্কিত। তবে একটাই আসার কথা, আমাদের সেদিন থেকে যে রাত 12টার যে আন্দোলন, মানে আমরাও রাস্তায় নানা সময়ে মিছিলে নেমেছি, কোনো রাজনৈতিক মিছিলে যাওয়া হয়েছে, কোনো সময় বন্যার ত্রাণে নেমেছি, কিন্তু সপরিবারে নামার উদাহরণ খুব কম আছে। আমি নিজে আমার চোখের সামনে দেখেছি রাত 12টা, 12:30 চোখের সামনে দেখেছি যে তারা কিন্তু ক্যামেরায় ছবি তুলতে আসেনি, তারা যে কোথাও পোস্ট করবে না। শুধু দেখেছি বাবা একটা বাচ্চা মেয়েকে, তার বয়স হয়তো বছর 4 তাকে কোলে নিয়েছে, মা একটা বছর 1.5-2 বাচ্চা তাকে কোলে নিয়েছে, নিয়ে তার মাঝে তারা হেঁটে যাচ্ছে হাতে একটা মোমবাতি ধরে। এই যে বাচ্চা বৃদ্ধা, 90 বছরের বৃদ্ধাকে দেখছি সে তার নাতনির হাত ধরে হাঁটছে। এই যে রাস্তায় যে নামা, কোথাও একটা এইটুকুই আস্থা যে বাঙালি এখনো মারা যায়নি, এখনো তার কোথাও একটা জায়গা রয়েছে। এই জায়গা থেকে আমরা আলোচনাটা করেছি। রাজনীতিবিদরা তাদের মতো করে খেলেছেন, তারা বিষয়টা নিয়ে তাদের মতো আলোচনা করেছেন। পুলিশ অফিসাররা তাদের মতন করে যতটা ঢাকা দেওয়ার সেই ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন। ব্যুরোক্রেটিক লোকরা যতটা দাঁত চিপে যা বলা যায় সেটা বলেছেন। লেখকদের বলার ভঙ্গি আলাদা, লেখকরা অনুভূতি দিয়ে গোটা বিষয়টাকে দেখেন। এই জন্যই তিনি লেখক। সৃষ্টিটি লেখকের প্রধান অবলম্বন হচ্ছে তার ইন্দ্রিয়গুলো। সেই জায়গা থেকে আজকের আলোচনা। একটা কথাই প্রথমে বলে নিই, তালিকাতে 14 জন আছেন, কেউ একটু পরে আসতে পারেন। কাজে আমরা 1:30টায় শেষ করতে হবে। আমরা 5 মিনিট প্রত্যেকের জন্য ধরে নিচ্ছি। এটাই শেষ বলার মতো শেষ জায়গা নয় এই মঞ্চটা। ভবিষ্যতেও আপনারা বলতে পারবেন, লিখতে পারবেন। যেমন দূরদর্শনে 27 মিনিট দেয়, 3 মিনিট বিজ্ঞাপনের জন্য নিয়ে রাখে, এবারে 5-4 জনকে 27 মিনিট দিয়ে বলে এর মধ্যে ছেপে দেবেন, কিছু ছবি দেখাবো। এটাকে ধরে নেবেন দূরদর্শনের অনুষ্ঠান, 5 মিনিট করে বলবেন। একজনের বলার মাঝে কেউ তাকে থামাবেন না, ছন্দটা কেটে যায়, তাকে বলা শেষ করতে দিন। বলার পরেও বলবেন না, কারণ সময়ের অভাব হবে। শেষে যদি আমরা 5-7 মিনিট সময় পাই তাহলে আমরা সেই 5-7 মিনিটে, আর আমি
সে আলোচনা করব, যার যা মন্তব্য শুনবো। আর প্রথমেই কাউকে নববর্ষের শুভেচ্ছা জানানো দরকার নেই, আমি সবার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। আপনারা প্রথমেই মূল বক্তাতে চলে আসুন, মূল বক্তব্যে চলে আসুন, আপনাদের কথাগুলো বলুন। আর আমি প্রথমে মঞ্চে ডেকে নেব 5 জনকে, তারপরে তাদের শেষ হয়ে গেলে এক একজন করে যোগ হয়ে যাবেন। আমি প্রথমেই ডেকে নিচ্ছি কৃষ্ণা রায়, কিন্নর রায়, রীতা বসু, শ্যামল জানা আসেননি এখন, সৈয়দ হাসমাল জালাল, সাত্তকী হালদার যদি এসে থাকে, নাহলে শ্যামলী আচার্য। নমস্কার, কোনো প্রাককথন নেই, শুরুতেই চলে যাই। যে আলোচনার ট্যাগলাইন দেওয়া হয়েছে আমি অবশ্যই সেটি মান্য করব না, তাহলে 5 মিনিটে কিছুই শেষ হবে না। আমি সামগ্রিকভাবেই বলতে চাই, এই অভয়া কাণ্ড যেটি কি আমরা বলতে পারি যে মানুষের সমাজে আবহমান কাল ধরেই চলেছে, ধর্ষণ নারীকে এবং তার সঙ্গে হত্যা যুগপৎ, এবং যুগে যুগে তার মানুষ তার প্রতিবাদ করেছে। একটু আগে রামকুমার দা যেমন বললেন, স্বতঃস্ফূর্তভাবে বয়স নির্বিশেষে, কখনো তীব্র ক্ষোভে, কখনো নিভৃতে, কখনো আবার স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সাহিত্যে তার প্রতিফলন, তার কতটুকু যৌক্তিকতা। এক্ষেত্রে আমি খুব সংক্ষেপেই বলি যে ধর্ষণের পেছনে যে কারণ থাকে সেটা অবশ্যই বায়োলজিক্যাল, আমাদের আদিম যে প্রবৃত্তি, যদি আমরা সেই প্রবৃত্তিগুলোকে পরিশীলিত না করি তার প্রকাশ ঘটবেই। এবং নারী ধর্ষণের পেছনে আছে নারীর প্রতি, নারীকে বশ্যতা স্বীকার করানো, তার প্রতি প্রভুত্ব কর্তৃত্ব বিরাজ করা। আপনি বলতে পারেন পুরুষের ধর্ষণও হয়, আমি এখানে অভয়া যেহেতু নারী ধর্ষণের ক্ষেত্রেই আমার আলোচনা বলছি। এখন এর প্রতিফলন সাহিত্যে এসেছে কিনা, তার আমি তো ধর্ষণকে একটি সমস্যা বলে চিহ্নিত করে আমার কাজ শেষ করব না, বা একটি কবিতা বা গল্প বলে কাজ শেষ করব না। তার জন্য রাষ্ট্র আছে, রাষ্ট্রের আইন আছে। আপনি বলতে পারেন সেই আইন তো সবসময় মানুষকে সুবিচার দেয়নি। আর কি আছে? সাহিত্য। আমি খুব বেশি দূরে যাব না, বিশ্ব সাহিত্যের প্রেক্ষাপটেও যাব না। আমাদের প্রাণের মানুষ রবীন্দ্রনাথের কথাই উল্লেখ করে বলি, ধর্ষণ তো বৈবাহিক জীবনেও হয়, যে কথা তিনি যোগাযোগে কুমু আর মধুসূদনের মধ্যে দেখিয়েছেন, এবং ধর্ষণ শব্দটিও উল্লেখ করেছেন রবীন্দ্রনাথের মতন পরিশীলিত মানসিকতার মানুষ। একই সঙ্গে আমরা যদি রক্তকরবী উপন্যাসের কথা ভাবি, সেখানে খনিশহর যক্ষপুরীতে নন্দিনী এবং রঞ্জন যে বিদ্রোহের সূচনা করেছিল, রঞ্জনকে হত্যা করা হয়েছিল, কিন্তু নন্দিনীর জন্য কি নিদান ছিল? রবীন্দ্রনাথ বলছেন যে তার জন্য মেজ সর্দার বলেছেন যে তাকে মোড়লকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সে কোনো রকম নোংরামিকে ভয় পায় না। অর্থাৎ নন্দিনীর পরিণতি এই অভয়ার মতনই হয়েছে। অর্থাৎ তুমি যদি প্রতিবাদী হও, তোমার কণ্ঠটা কিন্তু রুদ্ধ করা হবে, এবং এটাই পিতৃতন্ত্রের একটা, অন্যভাবে নেবেন না, এটা আবহমান কাল ধরেই চলে আসছে। কয়েকদিন আগে একটি খবরের কাগজে পড়লাম, একটি মেয়েকে ধর্ষণের জন্য কেরল সরকার 110 বছরের কারাদণ্ড করেছেন। ধর্ষণ তো অভয়ার একটা নির্দিষ্ট টাইম পরিস্থিতিতে হচ্ছে না, বহু বছর ধরেই হচ্ছে। এবার আবার সেই রবীন্দ্রনাথের কথাই বলি, সাহিত্যে কিভাবে তার প্রতিফলন এসছে। আমি অন্য আর কারুর কাছেই 5 মিনিটে যেতে পারবো না। আকাশপ্রদীপ কাব্যগ্রন্থে একটি কবিতায় আছে যে কলুবুড়ির সমুদ্ধ মেয়ে উধাও হয়ে গেছে। কবিতার লাইনে চমৎকারভাবে বলেছেন, যৌবন তার দুলে গেছে, জীবন গেছে চুকে। সেখানে ধর্ষণ, খুন, শাস্তি না, রবীন্দ্রনাথ সেটাও বলেছেন, উপায় নাই, নাই প্রতিকার, বাজে আকাশ জুড়ে। অর্থাৎ রাষ্ট্র সমাজ ব্যবস্থা সবসময় তার প্রতিবাদ জানালেও প্রতিকার হয় না। প্রতিকার কি করে হয়? আমি শুধু সাহিত্য পাঠ করি না, যেহেতু অধ্যাপনা এবং শারীরবিদ্যা নিয়ে অধ্যাপনা, সেক্ষেত্রে আমার দুটি কথা বলার। এক, রাষ্ট্রের বিচারে আইন শাস্তি যাই হোক, সাহিত্য সমস্যাটাকে তুলে ধরে, তার প্রতিকার কোথায়? প্রতিকার আছে কিন্তু আমাদের হাতেই। সেটা কি? যারা সাহিত্য রচনা করে তারা শিশুপাঠ্য প্রাইমার, যেটা বিদ্যাসাগর শুরু করেছিলেন অক্ষয় পরিচয়ের সঙ্গে নীতিশাস্ত্রের পাঠ, সেটা কিন্তু সাহিত্যিকদের একটা দায়িত্ব আছে
প্রাইমারি অনেক বেশি নীতিশাস্ত্রের কথা জানানো। এই বৃদ্ধ বয়সে আমাদের মধ্যে কিছু বদল হবে না, অল্প বয়স থেকে যারা ছোট বাচ্চা তাদের মনে কিন্তু নামতা শেখানোর মতন ঢুকিয়ে দিতে হবে। আরেকটি হচ্ছে পরিবার, সব পরিবারেই আমি বাঙালিদের কথাই বলা হচ্ছে বলি, নামতা শেখানোর মতন শিখিয়ে দেওয়া হয়, মেয়ে তুমি সব রকম সমস্যার সঙ্গে মোকাবিলা করার দায়িত্ব তোমার, তুমি নত হয়ে থাকবে। আর ছেলেটি, বাড়ির ছেলেটি, তার কিন্তু উপায় আছে সব কিছুর মধ্যে কর্তৃত্ব করার। তাহলে পরিবারে নারীর প্রতি আচরণ কেমন হয় সেটাও কিন্তু ছোটবেলা থেকেই শেখাতে হবে শিশুকে। একজন সাহিত্যিক ভালো মানুষ আগে, তবেই তিনি ভালো সাহিত্যিক। তাহলে সাহিত্যিকের কাজ সেইখানেই, সাহিত্যে প্রতিফলন তখনই আসবে যখন ধর্ষকামীর মনস্তত্ত্ব জেনে তিনি শুধু সমস্যার কথা বলবেন না, একই সঙ্গে তিনি জোর দেবেন তার লেখার মধ্যে শিশুদের জন্য, বিশেষত যারা শিশু সাহিত্যিক, এই যেন নীতি সাহিত্যের কথা গল্পে কবিতার মধ্যেও সুন্দর করে আসে, যাতে ছোট থেকে নামতা শেখার মতন তার মস্তিষ্কে জেনে যায় সমাজ কি শাস্তি দিল, রাষ্ট্র কি শাস্তি দিল, তার চেয়েও বড় কথা আমার বিবেক কি বলবে। ধন্যবাদ, নমস্কার। সময় মেনে একেবারেই বলেছেন, এবং ইতিহাসের দিক থেকেও মানে রবীন্দ্রনাথ থেকে শুরু করে খুব চমৎকার একটা সূচনাতে আমরা শুনলাম, খুবই ঋদ্ধ হলাম তার বক্তব্যে। এবার কিন্নর রায়। সকলকে নমস্কার। এই ধর্ষণ, এই শব্দটাই এমন বিচিত্র এবং বিচিত্রগামী, যাকে নিয়ে কথা বলা পুরুষের চোখে একরকম, নারীর চোখে একরকম, বা যিনি তৃতীয় লিঙ্গের মানুষ তার কাছে আরেক রকম। অর্থাৎ আমি একটা পশুকে বলি দেব দেবতার সামনে বা একেশ্বর আল্লাহর সামনে, আমার দিক থেকে গল্পটা একরকম, যে বলি হবে পশুটি না মানুষটি, তার দিক থেকে গল্প বা কাহিনী আরেক রকম। আমার এখনই মনে পড়ছে সমরেশ বসুর বিখ্যাত লেখা, খুব পড়া হয়নি, ও আপনার কাছে গেছে। একটি খুন এবং ধর্ষণের ওপর এই আখ্যান বেরিয়েছিল আনন্দবাজার বাড়ির একটি বড় কাগজে। সমরেশদার অন্যান্য লেখার তুলনায় সেই লেখাটি হয়তো খুব বিস্তৃত বা আলোচিত নয়, কিন্তু সামাজিক সমস্যার কথা বলতে গিয়ে সমরেশ বসু যে উচ্চারণ করেন, বিবরে যে উচ্চারণ হয় আরেক রকমভাবে, সবটাই আমাদের কাছে এক অদ্ভুত কুহেলি তৈরি করে। সিরাজদা, সৈয়দ মুস্তাফা সিরাজের রানীর ঘাটের বৃত্তান্ত আমরা যদি অনুসরণ করি তাহলে দেখব যে একটা ধর্ষণ এবং সেই ধর্ষণের সমস্যা এবং সমস্যার পর এলাকায় গড়ে ওঠা নানা রকম দোলাচল কিভাবে মানুষকে আলোড়িত করে বা আলোড়িত করতে থাকে। আমরা সবাই 9ই আগস্ট পেরিয়ে এসছি। তিলোত্তমা, যাকে আর তার নামে ডাকা যাবে না এমন কথা বলেছেন তার বাবা এবং মা, তিনি জুনিয়র ডাক্তার এবং বড় ডাক্তার হওয়ার জন্য অধ্যয়ন করছিলেন, তাকে ধর্ষণ এবং হত্যা করা হয়। এ নিয়ে বিস্তারিত বলার দরকার নেই। 9 তারিখ তিনি হত্যা করা হয় তাকে। 13 তারিখ তার মামলাটি আদালতের নির্দেশে সিবিআই এর হাতে যায়। 4 মাস হয়ে গেল, কিছু হয়নি। শুধুমাত্র একটি হেঁটে যাওয়া ছাগলের অন্ডকোষ আমরা দেখেছি, বাকি ছাগলটির অবয়ব আমরা জানি হয়তো, কিন্তু আইন জানে না। ফলে পুলিশকে শেরদাঁড়া উপহার দিতে হয়। এবং এটা মনে রাখা দরকার যে আমি রশিদ আলী দিবস দেখিনি, কিন্তু পশ্চিমবাংলায় 60-এর দশক থেকে 6-এর দশক থেকে যে আন্দোলন বা শম্ভু মিত্রের থিয়েটার দেখার জন্য যে লাইন, সব কিছুকে ছাড়িয়ে চলে গিয়েছিল এই রাত দখলের লড়াই, যেখানে মানুষ রাস্তায় নেমে বলেছেন, উই ডিমান্ড জাস্টিস, আই ডিমান্ড জাস্টিস, ইউ ডিমান্ড জাস্টিস। এখন শাসক দলের যারা নেতা মন্ত্রী তারা বলেন ধর্ষণ তো মানুষের মধ্যে স্বাভাবিক
একটা প্রবণতা। ও তো মহাভারতের যুগ থেকে হয়। দ্রৌপদী, সীতা সবাই এই ধর্ষণের শিকার। এই যুক্তি মন্দ না। যেমন একটি মেয়ে হট প্যান্ট পরে যাবে না ক্লিভেজ খোলা অবস্থায় যাবে, এটি তার স্বাধীনতা। সেটা দেখে নাকি ধর্ষণের প্রবণতা বাড়ে যারা ধর্ষকামী। তাহলে বিহারের গ্রামে যেখানে মেয়েরা প্রায় হাঁটু পর্যন্ত ঘোমটা দিয়ে থাকেন আজও, তাদের যখন ধর্ষণ করা হয়, যখন উচ্চবর্ণের রাজপুত, ভূঁইহার, ব্রাহ্মণরা চামার, খটিক, দোসারদের হত্যা করেন এবং ধর্ষণ করেন মেয়েদের, তাদের ছোঁয়া যায় না, কিন্তু তাদের সঙ্গে সঙ্গম ক্রিয়া করতে কোনো অসুবিধা নেই, ধর্ষণ করতে অসুবিধা নেই, কোট আনকোট ছোট লোকের বাড়িতে আগুন জ্বালাতে কোনো অসুবিধা নেই। ফলে এই যুক্তিটা খাটে না। শাসক দলের একজন অভিনেতা কাম এমএলএ বলেছিলেন, মেয়েরা এমন পোশাক পরে যা দেখে ধর্ষণে উদ্বুদ্ধ হয় পুরুষেরা। এই সমস্ত ছেঁদো যুক্তি আসলে আমাদের গভীরে একটা খ্যাপা ষাঁড় এবং রক্তলোলুপ বাঘ সর্বদা থাবা চাটে। আমি ছোট্ট একটি কাহিনী দিয়ে আমার কথা শেষ করব। সোক্রেটিস, আপনারা জানেন, গ্রিসের শুধু নয় পৃথিবীর বিখ্যাত দার্শনিকদের মধ্যে তিনি একজন। তিনি প্লেটো প্রমুখদের নিয়ে, কেউ কেউ তাকে বলতেন যে হি ওয়াজ হোমোসেক্সুয়াল, তাতে কিছু এসে যায় না। সোক্রেটিস তার সুন্দর শিষ্যদের নিয়ে, জ্ঞানী শিষ্যদের নিয়ে রাস্তায় বেরিয়েছেন। একটি বটগাছের তলায় একজন জ্যোতিষী জ্যোতিষ চর্চা করছে বসে বসে। সোক্রেটিস গিয়ে তার হাতটি বাড়িয়ে দিলেন জ্যোতিষীর কাছে। জ্যোতিষী তার মুখের দিকে না তাকিয়েই বলতে আরম্ভ করলেন, আরে মশাই, আপনি তো পাজির পায়হারা লোক, সমস্ত সময় মেয়েদের পেছনে ঘুরঘুর করতে চান, মেয়ে দেখলেই আপনার কামলিপ্সা জাগে এবং তার সঙ্গে শুতে চান। আপনি তো ভেতরে ভেতরে ডাকাত এবং নারী ধর্ষক শুধু নন, আপনি পরের ধন অপহরণ করতে চান এবং সেটাকে নিজের কাজে ব্যবহার করতে চান। অত্যন্ত স্বার্থপর গোছের একজন অজ্ঞানী মানুষ আপনি। শিষ্যরা প্লেটো ইত্যাদিরা তো ঠকঠক করে কাঁপছেন রাগে। সোক্রেটিস তাদের আস্তে আস্তে বলছেন যে না না, ঠিক আছে ঠিক আছে, বলতে দাও। ওই লোকটি অনেকক্ষণ ধরে বলে গেল। সক্রেটিস তার এক শিষ্যকে বললেন যে ওনার যা সাম্মানিক ওটা ওকে দিয়ে দাও। দেওয়ার পর যখন তিনি উঠে যাবেন বললেন, আমার নাম সোক্রেটিস। জ্যোতিষীর তখন তো পড়ে যাওয়ার অবস্থা প্রায়। বললেন যে আপনি যে কথাগুলো বললেন সব সত্যি, আমার ভেতরে এই প্রত্যেকটি প্রবণতা আছে, কিন্তু আমি তাকে নিয়ন্ত্রণ করি, আর নিয়ন্ত্রণ করি বলেই আমি সক্রেটিস। অভয়া বিচার পাক 9ই আগস্টে যে অন্যায় হয়েছে আমাদের রাজ্যে, তার প্রতিবাদে সারা পৃথিবী পথে নেমেছে। শুধু পশ্চিমবাংলা নয়, এই আন্দোলন তরঙ্গ চালু থাক, রাত দখল হোক পুনরায়। নিজের ব্যক্তি অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই ধরনের গণ আন্দোলন আমি আগে কখনো দেখিনি। নমস্কার। অনেক বড় প্রেক্ষিত জুড়ে আলোচনা করেছে, খুব সুন্দর আলোচনা। এরপর রীতা বসু। সেই অগাস্ট মাস থেকে নানানভাবে নানান গুণীজন কাগজে, কলমে, দূরদর্শনে, ইউটিউবে সর্বত্র এটা নিয়ে আলোচনা হয়েছে। আর পশ্চিমবঙ্গ অত্যন্ত একটা রাজনৈতিকভাবে সচেতন বা অ্যাক্টিভ জায়গা। এখানে খুব ছোটরাও চায়ের দোকানে সারাক্ষণ তুফান তুলছে রাজনীতি নিয়ে। তো আমাদের নানান রকম আন্দোলন আমরা দেখে বড় হয়েছি, বুড়ো হয়েছি, কিন্তু ঠিক এই রকম আন্দোলন আমিও আমার জীবনে কখনো দেখিনি। এই আন্দোলনের 3টে দিক আছে, একটি রাজনৈতিক দিক, একটি আইনি দিক, একটি সামাজিক দিক। সামাজিক দিকটা হলো যে প্রত্যেক মানুষকে বোধহয় আইনি দিকগুলো তো আপনারা জানেনই, বা যে কোনো জিনিস রাজনীতির দিকে টেনে আনার একটা প্রবণতা থাকে, সেটা থাকেই, কিন্তু খুব কঠিনভাবে এই আন্দোলনের হোতারা সেটার থেকে তারা নিজেদের মুক্ত রাখতে পেরেছিল বলেই বোধহয় জনসাধারণ এত বেশি করে তার সঙ্গে যুক্ত হয়েছে। এবং আরেকটা জিনিস হলো, পাশাপাশি কিন্তু আরেকটা আন্দোলন চলছিল, সেটাও খুব
জরুরি বিষয় নিয়ে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে। অল্প দূরে কিন্তু দীর্ঘদিন ধরে শিক্ষক শিক্ষিকারা তাদের বাচ্চা কোলে বসেছিলেন, নানানভাবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু কেন জানি না সেটা সমাজকে তেমন করে ছোঁয়নি। আলোচনায়, আড্ডায় সবাই বলছে হ্যাঁ এটা ঠিক নয়, মন্ত্রী জেলে যাচ্ছেন, সবাই সেটা যাচ্ছে, সেটা নিয়ে মজা হচ্ছে, রিল হচ্ছে, কিন্তু এরকমভাবে শিক্ষাও যে একটা আমাদের খুবই একটা জরুরি জিনিস, এইভাবে সমাজ ঝাঁপিয়ে পড়েনি। এই ব্যাপারটাতে সবাইকে একটা ধাক্কা দিল যে একটা নিরাপদ পরিবেশে, সব থেকে নিরাপদ পরিবেশে, একটি সরকারি জায়গায় কর্মরত অবস্থায় যদি এই রকম হাল হয়, তাহলে সেই জায়গায় কোথায় গিয়েছে অবস্থাটা। এই জিনিসটা প্রতিটা মানুষকে, তাদের প্রত্যেকের বাড়িতে ছেলেমেয়েরা, শুধু মেয়েরা নয় ছেলেরাও প্রত্যেকে কাজে যায়, রাত করে ফেরে, রাত করে থাকে, তারা তাদের কাজে নিযুক্ত থাকে। তো এই যদি পরিণতি হয় কোনো একটা অন্যায় প্রতিবাদ করলে বা কোনো একটা নিরাপদ জায়গায়, সেটি যেন সমস্ত মা বাবা ভাই বোন পরিবারের প্রত্যেককে একটা আঘাত করলো। সেই জন্য পাশাপাশি ওই শিক্ষার আন্দোলনে মানুষ সহানুভূতিশীল হলেও এরকমভাবে সশরীরে হাজির হয়নি, যোগদান করেনি এই আন্দোলনটাতে, যেভাবে একদম সামাজিকভাবে জড়িয়ে পড়েছিল। আর সেটা চলছে, তারপর সেই স্ফুলিঙ্গ কালক্রমে একটু স্তিমিত হলো, এখন আবার আরেকটু হচ্ছে। আমরা তো চাই একটা কিছু হোক, কিন্তু আমাদের চাওয়াতেও কিছু এসে যাবে না, কবিতা গল্প উপন্যাসেও কিছু এসে যাবে বলে মনে হয় না। সমমর্মী মানুষরা পড়বেন, সহানুভূতিশীলরা বলবেন, ভালো কথা, কিন্তু যেটা কৃষ্ণা বলল চমৎকার করে, যে প্রতিটি পরিবারের একদম গোড়ার থেকে যারা পড়াশুনো করে কি করে না, প্রত্যেককে পরস্পরের প্রতি কি মনোভাব হবে, পুরুষের ছেলের মেয়েদের প্রতি, মেয়ের ছেলেদের প্রতি, এই মনোভাব, এই শ্রদ্ধা, এই সম্ভ্রম বোধ যদি আমরা পরিবার থেকে না জাগিয়ে তুলতে পারি, তাহলে সমস্তই বৃথা। এই আবার মিছিল, আবার আন্দোলন, 2-4 দিন থাকে সেই উত্তেজনা, তারপর স্তিমিত হয়ে যায়। মানুষের ভেতরের বোধটাই বড় কথা, সেটাকেই জাগিয়ে রাখতে হবে। সেটা একদম পরিবারের থেকে না হলে কিছুতেই হবে না। এরপর আমি হাসনাত জালালকে অনুরোধ করব। এরপরে আমি দেখেছি শ্যামল এসেছে, কিন্তু পরের ধাপে আমি বাকি 5 জনকে ডেকে নেব। আজকের আলোচনার বিষয় অভয়াকাণ্ডে প্রতিবাদ, সাহিত্যে তার প্রতিফলন। ফলে একটি নির্দিষ্ট বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে অভয়াকাণ্ড এবং তার প্রতিবাদ। এটা আমাদের সাহিত্যে কতখানি প্রতিফলিত হচ্ছে বা হয়েছে, এটাই আমার মনে হয় আজকের আলোচ্য বিষয়। ধর্ষণ এমন একটি সামাজিক বিকার, গতকালকে খবরে শুনছিলাম এই দক্ষিণ 24 পরগনার নোদাখালীতে একটি 75 বছরের বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম 70-72 বছরের একজন ধর্মযাজিকাকেও ধর্ষণ করা হয়েছিল রানাঘাটের ওইদিকে। 3 মাসের একটি শিশু কন্যা ধর্ষিত হয়েছে, 2-3 মাসখানেক আগের কথা বলছি। তাহলে একটি 3 মাসের শিশু থেকে একটি 75 বছরের মানবী, কেউই আমাদের সমাজে এখন নিরাপদ নন। এটা একটা ভয়ঙ্কর বিষয়, ভয়ঙ্কর। এবং এই অভয়া নামটি মনে করিয়ে দিচ্ছে আমাদের নির্ভয়া নামটি, যেটা দিল্লিতে ঘটেছিল, সে তো আরও মারাত্মক। এবং তখন দেখেছেন সারা দিল্লি উত্তাল, সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল। যেভাবে আমাদের পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতের বিভিন্ন প্রান্তে, এমনকি বিদেশের বহু জায়গায় এই আরজিকর কাণ্ডের তুমুল প্রতিবাদ হয়েছে। এখন এই প্রতিবাদের কি প্রতিকার হবে, আইনি প্রতিকার, সেগুলো একেবারেই অন্য বিষয়। এবং আইন কিভাবে, অর্থাৎ সুবিচার, এটাও যে কেনা যায়, এটা আমাকে একজন খুব সিনিয়র লয়ার, সুপ্রিম কোর্টের একজন লয়ার বলেছিলেন যে জাস্টিস ক্যান বি পারচেসড। আমি খুব
স্তম্ভিত হয়েছিল। আমার তখন অনেক কম বয়স, ফলে আমি এটা ভাবতে পারিনি। কিন্তু এখন তো বুঝতে পারি, এখন বুঝতে পারি রাজনীতির তার উপরে কি ভয়ঙ্কর প্রভাব। এবং আজকে যারা তদন্ত করছেন একেবারে নিচু স্তর থেকে, তাদের তদন্তের রিপোর্টের উপরে নির্ভর করে বিচার। আদালত তো আর তদন্ত করেন না, ফলে ওই যে রিপোর্টগুলো দেওয়া হয় তার উপর নির্ভর করে বিচার, তার উপর নির্ভর করে এই ঘটনার প্রতিকার পাওয়া যাবে কি যাবে না। সেখানে আমাদের কোনো হাত নেই। আমরা এখানে যারা উপস্থিত তারা সবাই কম বেশি একটু লেখালেখি করি বা আমরা সাহিত্যের পাঠক। একজন লেখক বা একজন কবি তিনি লেখেন কিভাবে? তিনি একজন তার যে পরিপার্শ্ব, তার সমাজ, তার রাষ্ট্র, তার ইতিহাস, তার সংস্কৃতি, এর মধ্যে দিয়েই একজন লেখক অভিজ্ঞতা অর্জন করেন। এবং এই অভিজ্ঞতার যে অভিঘাতটা তার মনের মধ্যে সৃষ্টি করে বা সৃষ্ট হয়, তার যে বহিঃপ্রকাশটা ঘটে তার লেখার মধ্যে দিয়ে, সেটাই তো আমরা সাহিত্যে পড়তে পাই। এবং সেটা যে সব সময় বলা হয় যে সাহিত্য সমাজের প্রতিফলন, আমি তা মনে করি না। এটা প্রতিক্রিয়া হতে পারে লেখকের, কারণ প্রতিফলন হলে পরে তো সংবাদপত্র হয়ে যায়। আমরা সংবাদপত্রে একটি ঘটনার প্রতিফলন দেখতে পাই, কিন্তু সাহিত্য শুধু প্রতিফলন নয়। একজন লেখক যখন লিখছেন, একজন সাহিত্যিক যখন সৃষ্টি করছেন, তার যে অভিজ্ঞতার অভিঘাত, তার থেকে তার নিজস্ব যে প্রতিক্রিয়া, সেটাকে তার একটা শিল্পসম্মত রূপ তিনি দিচ্ছেন সাহিত্যে, কবিতায় বা বিভিন্ন শিল্প মাধ্যমে। এখন এই যে অভয়াকাণ্ডের প্রতিবাদ যেটা সামাজিকভাবে, সেটা আমরা দেখেছি। আমি নিজেও রাত 12টার পরে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে প্রথম দিন, ওই 14 আগস্ট, অনেক রাত অবধি ছিলাম। এরপর অনেকে দেখেছি সমাজ মাধ্যমে কবিতা লিখছেন এবং অনেকে কবিতা সংকলন করার কথা বলেছেন, আমার কাছে লেখা চেয়েছেন। বিশ্বাস করুন, আমি এক লাইন লিখতে পারিনি। অথচ প্রতিদিন আমি রাত প্রায় ভোর হয়ে এসেছে, আমি টেলিভিশনের সামনে বসে থেকেছি। আমার খেতে রুচি হচ্ছে না, আমি কাজ করতে পারছি না, লেখা তো দূরের কথা। এরকম একটি ঘটনাকে নিজের মধ্যে এটাকে যাকে হজম করা বলে, আমি পারছি না। এই অবস্থা আমি কি লিখব? এখন এই নয় যে একটা ঘটনা ঘটলো, একটা সামাজিক ঘটনা, সেটা যতই নারকীয় পৈশাচিক হোক, আমাকে সঙ্গে সঙ্গে কলম ধরে লিখতে হবে, আমি এটা বিশ্বাস করি না। কারণ সেইটের সঙ্গে ধাতস্থ হতে হয়, সেই অভিজ্ঞতাটাকে নিজের মধ্যে ধারণ করতে হয়, তারপর একটা সময় তার হয়তো একটা শৈল্পিক রূপ প্রকাশ পায়। এর ফলে কি হয়? সাহিত্য কোনো প্রতিকার দিতে পারে না, কিন্তু সাহিত্য কি করতে পারে? সাহিত্যের মধ্যে দিয়ে একজন পাঠককে তিনি তার ভাবনাটা পৌঁছে দিতে পারেন, যে ভাবনার দ্বারা একজন পাঠক প্রভাবিত হতে পারেন এবং হয়তোবা অন্যভাবে ভাবতে শুরু করতে পারেন। এই যে একজন পাঠককে অন্যভাবে ভাবানো, এটাই হচ্ছে মূলত একজন লেখকের কাজ। এবং সেইভাবে তারা পাঠকের হয়তো মনস্তত্ত্ব, তার সামাজিক দৃষ্টিভঙ্গি, সাংস্কৃতিক চেতনা কিছুটা হয়তো বা প্রভাবিত করতে পারেন, এর বেশি কিচ্ছু নয়। আমাকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী একবার বলেছিলেন যে তার বাতাসি কবিতাটা তো খুব বিখ্যাত কবিতা। তো উনি বলেছিলেন, তার আগে আরও একটা বাক্য বলি, তিনি বলেছিলেন যে আমি এমন কোনো কবিতা লিখিনি, আমার কবিতায় এমন কোনো পথের কথা লিখিনি যে পথ দিয়ে আমি হাঁটিনি, এমন কোনো গাছের কথা লিখিনি যে গাছের পাশে গিয়ে আমি দাঁড়াইনি, আমি এমন কোনো মানুষের কথা লিখিনি যে মানুষকে আমি চিনি না। অর্থাৎ আমি যে একটা আর্থসামাজিক সময়ের মধ্যে, সমাজের মধ্যে বসবাস করছি, তার তো একটা প্রতিফলন, তার তো একটা প্রতিক্রিয়া থাকবেই সাহিত্যে। কিন্তু বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে তো একজন লেখক হয়তো তার লেখা তৈরি করেন। উনি তার বিখ্যাত বাতাসি কবিতা সম্পর্কে আমাকে বলেছিলেন যে উনি বাসে করে যেতে যেতেই বাতাসি, একজন লোক ডেকে উঠেছিল বাতাসি, উনি 9 বছর পরে সেই কবিতাটি লিখেছিলেন। তেমনি কোনো একটা ঘটনার অভিঘাত, সেটা যে সব সময়ই সাহিত্যে প্রতিফলিত হবে তা নয়। যেমন দেখবেন যে আমাদের কোনো সামাজিক, কোনো ঐতিহাসিক ঘটনাও, কোনো রাজনৈতিক ঘটনাও হয়তো সেটা থিতিয়ে যাওয়ার পর তখন একটা দূরত্বের থেকে, যদি এই দূরত্বের থেকে যদি না দেখা হয়,
আমি যদি ওই সময়ের মধ্যে থেকে খুব আবেগপ্রসূত একটা লেখা লিখি, সব সময় তা সার্থক শিল্প নাও হতে পারে। ফলে এক একজন লেখকের এক এক রকম প্রবণতা থাকে এবং এর নির্দিষ্ট করে বলে ফেলা যায় না যে আমি এই মুহূর্তেই লিখব না, তাও যেমন বলা যায় না আবার এই মুহূর্তে আমাকে লিখতে হবে সে কথাও বলা যায় না। সাহিত্যে বা শিল্পে তার প্রতিফলন কখন ঘটবে সেটা নির্ভর করে সেই ব্যক্তিগতভাবে সেই লেখকের উপর। এবং সবাই দলবদ্ধভাবে এখনই প্রতিবাদ করতে হবে বলে লিখে ফেললাম এবং সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি কেউ এ ব্যাপারে প্রতিক্রিয়া দিচ্ছে না বলে তাকে, যাকে ট্রল করা বলে, এইগুলো যদি করা হয় এটাও এক ধরনের কি বলবো, যারা করছেন আমি দোষ দিচ্ছি না, কিন্তু এটাও খুব সুস্থ আবেগ বলে আমার মনে হয় না। সাহিত্যের মধ্যে দিয়ে ধরুন রবীন্দ্রনাথের বহু গানে, বহু নাটকে অন্ধকারের কথা বলা হয়েছে, শুধু অন্ধকার অন্ধকার অন্ধকারের নাটক তিনি লিখছেন অন্ধকারের মধ্যে দিয়ে। তার কারণটা কি? আমরা যখন একটা দুঃখের কথা লিখি, কষ্টের কথা লিখি, অন্ধকারের কথা লিখি, দম বন্ধ হয়ে আসার কথা লিখি, আসলে তো আমরা আলোর কথা বলতে চাইছি, আমরা তো বুক ভরে নিঃশ্বাস নিতে চাইছি, সেই কথাটা বলতে চাইছি, আর সেটাই আমরা সাহিত্যের মধ্যে তুলে ধরতে চাই। ফলে আজকে এই মুহূর্তে হয়তো তার প্রতিবাদ নাও হয়ে থাকতে পারে কারোর সাহিত্যে, কিন্তু 5 বছর পরে বা 10 বছর পরে হবে না তার কোনো নিশ্চয়তা নেই। ধন্যবাদ। হাসপাত জানাল খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছে যে সাহিত্যে কোনটা যে কখন আসে তা তো বলা যায় না, খুবই ভালো বলেছেন। আমি একাধিকবার উঠে এখানে আসছি, কারণ সকালে মর্নিং ওয়াক করিনি, কাজে কিছুটা ক্যালোরি নষ্ট হচ্ছে। যাক, সেই জন্য আমি একটা কথা বলি যে আমি খুব অবাক হয়েছিলাম। দেখুন, ঘটনাটা একটি মেয়ের ঘটেছে, সে করাপশনের বিরুদ্ধে লড়তে পারে, ক্ষমতার বিরুদ্ধে লড়তে পারে। এটি পুরুষ লড়লে কি হতো? এটি পুরুষ লড়লে খুন হতো, ধর্ষিত হতো না। তফাৎটা এই জায়গায়। এবং আমি যে লেখা পড়েছি, এই সময়ে যা লেখাপত্র বেরিয়েছে, আমি দেখেছি আমার সবচেয়ে বেশি স্পর্শ করেছে মেয়েদের লেখা, কারণ আজটা তাদের গায়ে বেশি লেগেছে। এমনকি বড়ো ভাষার একজন কবি অঞ্জু বসুমাতারি, সেই এই অভয়াকাণ্ডে সে যে কবিতা লিখেছে, সেই রাতে বসে 14 তারিখে রাতে বসে সেটা একটা বাংলা অনুবাদ করে সে একটা পাঠিয়েছিল আমাকে একটু দেখার জন্যে। আমি দেখেছি খুব সামান্য বাংলার, সে তো বড়ো ভাষা, তবু আমি সামান্য একটু পরিবর্তন করে সেটা আমি একটা জায়গায় দিয়েছিলাম, যে কি গভীরভাবে সে অত দূরে বসে, বোড়োল্যান্ডে বসে সে কিভাবে এটা অনুভব করছে, কারণ সে তো নিজেকে ওই জায়গায় নিয়ে যেয়ে ভাবতে পারছে, আমি তো ভাবতে পারছি না। কাজে এই লেখাগুলো আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে। এই সময় মেয়েদের লেখাগুলো, আমি বেশ কিছু উদাহরণ দিতে পারি, বেশ কিছু নাম বলতে পারি, আমি সব দীর্ঘতে যাব না, কারণ ওই 5 মিনিট তো আমারও বাধা, কাজে আমি ওর বেশি বলতে পারবো না। কাজে আমরা পরের 5 জনকে ডেকে নিচ্ছি। এরপরে আসবেন শ্যামল জানা। সাত্তকী এসেছে কিনা বুঝতে পারছি না, সাত্তকী আসেনি এখনো, শ্যামলী এসেছে দেখতে পাচ্ছি, তন্ময় এসেছে কি না বুঝতে পারছি না, তন্ময় এলে চলে আসবেন। তৃষ্ণাকে দেখেছি এসেছে, ঝিলম এসেছে। এখন তাহলে শ্যামল জানা। নমস্কার। সমস্যা হয় যখন তাবড়ো তাবড়ো বক্তা এবং সাহিত্যিকরা আমার আগে বলে যায় যে তারপরে আমাদের আর কিছু খুঁজতে হয় যে এরপরে নতুন কথা কি বলবো। তারাই তো সব বলে দিয়ে গেছেন। আমি চেষ্টা করছি তারা যা বলেছেন তার বাইরে যদি 2-1টা কথা থাকে এবং সেটা যদি গুরুত্বপূর্ণ হয়। দেখুন, ধর্ষণ কথাটা একটু আগে কিন্নরদা অসাধারণ 2-3টে পয়েন্ট বলেছে, যে এটা তো হতেই পারে, কেউ কেউ বলে, ঠিক। কারণ প্রকৃতিতে এত প্রাণ বেঁচে আছে 2টো ঘটনার জন্যে, একটা হচ্ছে ধর্ষণ আর একটা হচ্ছে হত্যা, যে দুটো আমাদের সমাজের ক্ষেত্রে সবচেয়ে অন্যায় বা আইন কানুনের জায়গা থেকে সবচেয়ে অন্যায়। কিন্তু এটা সত্য যে এই দুটোর জন্যেই পৃথিবীতে প্রাণ বেঁচে আছে। কিন্তু এর মাঝখানে একটা কথা আছে। এই ঘটনাটা আসলে যখন সোশ্যাল স্ট্রাকচার তৈরি হয়নি, তার আগে যখন আদিম অবস্থায় মানুষ ছিল তখনকার ঘটনা। আজকে কিন্তু সমাজের অনেক কিছু বিষয় আছে, এই যে 1:1, এটা তো প্রয়োজনে, সমাজের প্রয়োজনে হয়েছে, প্রকৃতি করেনি। ঠিক সেই রকমভাবে যখন আমার কোলেস্টেরল হয়, হার্ট অ্যাটাক হয়, যখন আমায় বলে পাঁঠার মাংস খেও না, আমি জীবকে শাসন করি। কিন্তু
ধর্ষণের ক্ষেত্রে লালসাকে কেন শাসন করতে পারি না? সক্রেটিসের কথা একটু আগে বলেছেন আমাদের কিন্নরদা, আমি সেদিকে যাচ্ছি না। আসলে বিষয়টা হচ্ছে এই রকমের বিষয় দীর্ঘদিন ধরে ঘটে এসেছে, বিভিন্ন প্রেক্ষিতে ঘটে এসেছে ধর্ষণ কাণ্ড। কারণ আমাদের শরীরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইনস্টিংক্ট, প্রবৃত্তি, এটাই হচ্ছে সেই জায়গা থেকে ঘটে, যারা অনেকে নিজেকে অনুশাসনে বাঁধতে পারেন না। আমি এই অভয়া কাণ্ড বা আরজিকর কাণ্ডে যাচ্ছি না, আমার মনে হয়েছে এটা চিরকালীন সমস্যা। এইবারে এই ঘটনাটা আমাদের সাহিত্যে প্রতিফলন শব্দ দিয়ে শেষ করা হয়েছে। এর পরের আসল প্রশ্ন ছিল প্রতিফলন ঘটে না ঘটে না, যদি ঘটে তো কিভাবে ঘটে? এই প্রশ্নগুলো বোধহয় রাখা হয়নি এই কারণে এর পুরো ব্যাপ্তিটা একসাথে ধরা যায় বলে। আমি এইখানে একটা কথা বলি, আমার ছোট বুদ্ধিতে যা আমি দেখেছি এতদিন ধরে যে সাহিত্য হয়েছে পৃথিবীর ইতিহাসে, আমি দেখেছি যে প্রতিটি ঘটনাই সাহিত্য হতে পারে। এইবারে এই যে সাহিত্য হতে পারে, এই প্রতিটি ঘটনার ভেতরে দুটো সত্য থাকে, একটা হচ্ছে তাৎক্ষণিক সত্য আর একটা হচ্ছে সর্বকালীন সত্য। যেমন আরজিকর কাণ্ড যদি শুধু আরজিকর হিসেবে দেখি এটা তাৎক্ষণিক কাণ্ড, আর যদি ধর্ষণ হিসেবে দেখেছি তাহলে এটা সর্বকালীন একটা বিষয়। তাহলে আমি যখন লিখতে বসবো সেইটা আমি কোন জায়গা থেকে ধরবো, এই ভাবনাটা একটা যোগ্যতার ব্যাপার। এই ভাবনার জায়গাতেই একটা মানুষ অমর হয়ে যান, আর একটা মানুষ অ্যাভারেজ হয়ে যান, আর একটা মানুষ কিছুই হন না, এই রকম নানা ভাগ হয় আর কি। এইবারে ধরুন তেভাগা আন্দোলন নিয়ে তো বহু লেখা হয়েছে, হারানের নাচ জামাই এখনো কিন্তু আমাদের কাছে প্রাসঙ্গিক। ধরুন স্বাধীনতা আন্দোলন নিয়ে রবীন্দ্রনাথ থেকে শুরু করে নজরুল থেকে শুরু করে সবাই তো অনেক কিছু বলেছেন, কিন্তু সেই কারারই লৌহ কপাট আজকের দিনে এআর রহমান করতে গিয়ে ফেল করে, কিন্তু সেই কি অযোগ্য? তা নয়, আসলে বিষয়টাকে তিনি কিভাবে ধরছেন সেই নির্মাণের উপর নির্ভর করে যে আমার সাহিত্যে আমি যে বিষয়টা ধরছি সেটা চিরকালীন হবে না তাৎক্ষণিক হবে। যেমন আমি সমস্ত রকমভাবে অভয়কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছি, আমি ছবি পোস্ট করেছি ফেসবুকে এবং ভাইরাল হয়েছে সেটা, আমি ছড়া লিখেছি। জালাল যেমন বলল যে আমি একটাও লিখতে পারিনি, এটা ঠিক, এটা তো ব্যক্তির ওপর নির্ভর করে, ব্যক্তির আবেগের ওপর নির্ভর করে যে সে কিভাবে এই কাণ্ডটাকে, তার আবেগ কোন জায়গা থেকে তাকে দেখছে। কেউ কেউ তো লেখে, কেউ কেউ লিখতে পারে না, তার মানে এই নয় যে সে অসৎ, আসলে সে পেরে উঠছে না, সে ওই দিক থেকে কিন্তু সৎ। এইবারে যেটা হচ্ছে যে সাহিত্যে প্রতিফলনটা কিভাবে ঘটবে, এটা কিন্তু একটা মারাত্মক ঘটনা। যে আমার যখন কোনো, ধরুন এই যে অভয়াকাণ্ডের যে ঘটনাটা ঘটছে, কোনো কোনো সংবাদপত্রে আমরা এটাও দেখেছি তার আগে বাংলাদেশের ঘটনা তাকে প্রভাবিত করেছে। কেউ বলছেন যে এই যে ঘটনা, এটা তো ইম্যাচিওর, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা করছে, এই প্রতিবাদের উৎসব হয়ে গেছে, আমি দেখেছি। এই রকম ভাবে আসলে এই যে অভয়া কাণ্ডটা ঘটছে সাহিত্যে প্রতিফলনের আগে এমন সাংবাদিক যে মত তৈরি হয়েছে, সেটা কিন্তু আমাদেরকে পাজল করে দিয়েছে, আমাদেরকে লিখতে সাহায্য করেনি, বরঞ্চ আমাদের গুলিয়ে দিয়েছে বিষয়টা। তবুও কিন্তু লেখা হয়েছে কারণ আমরা সমাজে যারা সুস্থ মানুষ, কোনোদিন সমাজের ইতিহাসে কখনো যখন এই ধরনের ঘটনা ঘটে আমরা প্রতিবাদ করি। কোনোদিন এরম হয়নি বড় ঘটনা ঘটেছে প্রতিবাদ হয়নি। হ্যাঁ, সবাই হয়তো করেনি, কেউ কেউ করেছে। ফলে সাহিত্যে চিরকাল শুধু অভয়াকাণ্ড না, এই কাণ্ডগুলোর প্রতিবাদ হবেই। এবং আপনাদের বলি যে এই ধরনের প্রতিবাদ সাহিত্যে প্রতিফলন হলে দুরকম ঘটনা ঘটে। মানে একটা হচ্ছে পপুলার রাইটিংস তৈরি হয়, আর কোনোটা ক্লাসিক্যাল রাইটিংস তৈরি হয়, সেই ক্লাসিক্যালগুলো কিন্তু অমর হয়ে যায়। আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না, তবে এইটুকু আপনাদের এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা হেডিং
যে অভয়াকাণ্ড সাহিত্যে আসছে কিনা, এই কন্টেম্পোরারি বিষয়টা তারা যে ভেবেছেন, এর জন্য তাদের আমি অত্যন্ত সাধুবাদ জানাই। আমি খুব আপ্লুত হয়েছি যে তারা সুস্থভাবে চিন্তা করতে পারছেন। আমাদের এখানে এমন অবস্থা হয়েছে যে আমরা সুস্থ চিন্তা করতেই তো ভুলে গেছি। আমি বলছি যে সাহিত্যে সব কিছুর প্রতিফলন ঘটে। আমি হোঁচট খেলাম, জুতো বাঁধতে গেলাম, তারও সাহিত্যে প্রতিফলন ঘটতে পারে আমি যদি সুস্থ চিন্তা করতে পারি। অতএব এইটাকে আমি সাধারণভাবে ইতিবাচক দিক থেকেই দেখছি যে সাহিত্যে এর প্রতিফলন ঘটেছে এবং খুব ভালোভাবেই ঘটেছে, এবং আগামী দিনে এই প্রতিবাদ জারি থাকবে বলে আশা করছি। আমরাও সঙ্গে থাকবো, সাহিত্যও সঙ্গে থাকবে, এইটুকু বলে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ শ্যামল। শ্যামল খুব একটা বড় প্রশ্ন তুলেছে যে প্রতিবাদ লিখতেই হবে, কবিতাতে, গল্পে, নাটকে আনতে হবে। যদি আমার লেখার কলমের ডগে না আসে, সেটা অন্যভাবেও প্রকাশিত হতে পারে। আমি রাস্তায় মিছিলেও নামতে পারি। ধরুন অক্টোবর রেভলিউশন, অক্টোবর রেভলিউশন নিয়ে কত গুরুত্বপূর্ণ লেখা হয়েছে রাশিয়ান ভাষায়। ধরুন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে অসাধারণ ছবিগুলো তো অধিকাংশ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আঁকা। ওই সময় যে কবিতা লেখা হয়েছে, ওই সময় যে গান লেখা হয়েছে, দেশভাগ আন্দোলনের সময় হয়েছে, নকশাল আন্দোলনের সময় হয়েছে, কিন্তু নকশাল আন্দোলনের সবটা কিন্তু সাহিত্য সময়ের সীমা অতিক্রম করতে পারেনি। সময়ের দাবি মিটিয়েছে, কিন্তু সবটা সময়কে উত্তীর্ণ হতে পারেনি। কাজে কোন সময় যে যদি যা আমি সৎভাবে লিখি, ভেতর থেকে লিখি, সেটা মন্ত্রের মতো, সেটা কোনোদিন হারায় না। যেটা তাৎক্ষণিকভাবে আমার কাছে বাইরে থেকে এসেছে, তাৎক্ষণিকভাবে একটা লিখে ফেললাম, চমক রইলো, অনেককে লাইক পড়লো, সবাই, সে লেখা কি করে থাকবে? এই তো বেসিক তফাৎ তো হচ্ছে, কিছু লেখা, কিছু খেলা হয় গ্যালারির দিকে তাকিয়ে, আর কিছু খেলা হয় গোলপোস্টের দিকে তাকিয়ে। যে গোলপোস্টের দিকে তাকিয়ে খেলবে তার খেলাটাই একটা খেলা, আর যে গ্যালারির দিকে যে আমাকে হাত তুলে ওয়েভ করবে, সে খেলাটা তো আলাদা খেলা। সাহিত্যেরও তো এই দুটোই খেলা হয়, সাহিত্যের তো খেলাটা আলাদা খেলা কিছু হয় না। কাজে এই জায়গা থেকে এই প্রশ্নগুলো যে উঠছে, এই যে আমরা কোথাও একটা প্রমাণ করলাম যে আমরা সামনে এসে দাঁড়াচ্ছি, আমরা কলম ধরছি, আমরা শাসককে ভয় পাচ্ছি না যে শাসক আবার তার মঞ্চগুলোতে আমাদের আমন্ত্রণ জানাবে কিনা, এই ভয়টাকে যে অতিক্রম করে আমরা লিখতে পারছি, বলতে পারছি, এটাও তো শুধু নিজেকেও অতিক্রম করা। এই পরিস্থিতিগুলো কিন্তু অনেক সময় নিজেকেও অতিক্রম করতে শেখায়। যে ভয়টা তো শুধু বাইরের ভয় নয়, ভূতের ভয় নয়, ভয়টা তো নিজেকেও নিয়ে, যে আমার ভেতরে কতটা ভয় কাজ করছে, সেই ভয় থেকে তো বেরোনোরও দরকার হয়। অভয়াকাণ্ড আমাদের অনেকটা নির্ভয় করেছে, এটুকু আমি পরের কথায় আসবো। শ্যামলের পর শ্যামলী আচার্য। প্রত্যেকেই বিশিষ্ট এবং প্রত্যেকেই অনেক গুণীজন। যা তারা বলে গেছেন তার বাইরে একটা অন্য জায়গা ধরার চেষ্টা করি। যে ঘটনা যখন ঘটে, সেই ঘটনা যদি সকালে ঘটে, দুপুরে ঘটে, বিকেলে ঘটে বা সন্ধ্যেয় ঘটে, তক্ষুনি যাকে লিখে ফেলতে হয় তিনি খবরের কাগজের রিপোর্টার। তাকে তক্ষুনি গল্পটাও বানাতে হয়। কারণ যেরকমভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে কি করা হবে, কিভাবে রাষ্ট্র চলবে, সেরকমভাবে একটা খবরের কাগজও একটা কর্পোরেট নিয়ন্ত্রণ করে। তখন তাকে বলে দেওয়া হয় এই গল্পটাকে এই দিক থেকে দেখতে হবে, এই ঘটনাটাকে অন্যভাবে পরিবেশন করো। এই পরিবেশন আমরা দেখতে দেখতে বড় হয়েছি। আর যেই মুহূর্তে নির্ভয়া, অভয়া, তিলোত্তমা এই নামগুলো আসে, তখন দেখি যে রাষ্ট্রযন্ত্র যেভাবে সাজিয়ে দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে বাণিজ্যিক কাগজও সেই রাস্তায় হাঁটে। সেখানেই প্রভাব পড়ে জনমানসের। তাহলে কি রিপোর্টার তার নিজের কথা লিখবেন না? তাহলে কি যে রিপোর্টার সামনে দাঁড়িয়ে দেখছেন বা প্রত্যেক দিন ওই বিট কভার করছেন, তিনি কি ফিরে এসে তার ভেতরের অন্তর্নিহিত যে সংবেদনশীলতা, যে দায়বদ্ধতা, সেখান থেকে তার নিজের কথাগুলো হারিয়ে ফেলবেন? আমরা জানি সংবাদপত্রে এমন কিছু কিছু মানুষ থাকেন যারা পরবর্তীকালে বা সেই সময়েও প্রতিষ্ঠিত সাহিত্যিকও বটে।
সেই মুহূর্তে তারা হয়তো তাদের কলমে সেই সাহস দেখান না, কিন্তু তাদের আলোড়ন হয়, তারা আলোড়িত হন এবং তারপর সেই লেখাও কিন্তু লেখা হয়। এটা সময়ের ব্যাপার। অনেকেই বলছিলেন, এখানে জালালদাও বলছিলেন যে সময়টা এখানে খুব গুরুত্বপূর্ণ। যে ঘটনা আজ ঘটল, সেই ঘটনার অভিঘাত আমাকে কিভাবে আলোড়িত করবে সেটা নির্ভর করবে আমি তাকে কেমন করে ব্যাখ্যা করব, আমি তার মধ্যে থেকে সত্যতা কি করে তুলে আনব। প্রতিটি মানুষ আলোড়িত হয়েছেন, তা না হলে 14ই অগস্টের রাতে নারী পুরুষ নির্বিশেষে পথে নামতেন না। কেউ তো কোনো ডাক দেয়নি, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল সেখানে ছিল না। প্রত্যেকেই ভেবেছেন আমিই বোধহয় যাচ্ছি, আর কেউ যাবে না, কিন্তু প্রত্যেকেই নেমে দেখেছেন আমার পাশের বাড়ি, যার সাথে আমার জানলা খুললেও দেখা হয় না, তিনিও পথে। তার মানে মানুষের আলোড়ন হয়। নির্ভয়া কাণ্ড বা অভয়া কাণ্ড বা তিলোত্তমা কাণ্ডের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমার নিজের মনে হয়েছে, সেটা কিন্তু ধর্ষণ নয়। আমার মনে হয়েছে একটি মেয়ে তার চাকরি ক্ষেত্রে নিরাপদ নয়। সে যেখানে চাকরি করতে যাচ্ছে, সে যেখানে মানুষের সেবা করতে গেছে, সে যেখানে টানা 36 ঘন্টা অসুস্থকে সুস্থ করার ব্রত নিয়ে গেছে, সে নিজেই তার নিজস্ব পরিসরে একেবারেই যাকে বলে প্রোটেকশন তার নেই। এইখান থেকে আমাদের মতো কিছু কুঁড়ে লোকেরও কিন্তু রাস্তায় নামা, যারা রাত 12টা অবধি রেডিওতে প্রোগ্রাম করি এবং তারপরে আমাদের ফাঁকা রাস্তায় গাড়িতে ফিরতে হয় অচেনা মানুষের সঙ্গে। এইরকমভাবেই কিন্তু প্রত্যেকে তার নিজের মতো করে ঘটনাটাকে সাজিয়েছেন। যার মেয়ে আছে তিনি ভেবেছেন আমার মেয়ে নিরাপদ নয়, যার মেয়ে নেই তিনি ভেবেছেন আমি নিরাপদ নই, যার ছেলে মেয়ে নেই তিনি ভেবেছেন আমরা কেউই নিরাপদ নই। এইভাবেই আমাদের রাস্তায় নামা। আর একজন সাহিত্যিকের দায় ওখানেই, যেখানে বারবার এখানে জামালদা যে কথাটা বললেন এবং শ্যামলদাও যে কথাটা বললেন যে অভিঘাত না অনেক দেরিতে হয়, তক্ষুনি হয় না। আমরা কি কেউ এই মুহূর্তে ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে গল্প বা উপন্যাস লিখছি বা কবিতা? না বোধ হয়। কিন্তু আমাদের ক্লান্ত করছে, আমাদের অসুবিধে তৈরি হচ্ছে। সেই অসুবিধে কিভাবে আমাদের কার কলমে কখন আসবে আমরা নিজেরাও জানি না। এই আলোচনাটি করার জন্য যখন অনুপমদা ফোন করলেন, আমি খুঁজছিলাম যে কোথায় কি লেখা হয়েছে। সমাজ মাধ্যমের লেখার কথা আমি বলছি না, কিন্তু এই সময় যে পূজাবার্ষিকী, এই সময় পূজাবার্ষিকীতে এই বছরেই একটি উপন্যাস লেখেন সব্যসাচী সরকার। উপন্যাসটির নাম অমেরুদণ্ডী। সব্যসাচী সরকারকে আমরা সবাই জানি, তিনি স্পোর্টস জার্নালিস্ট। কিন্তু তিনি যখন উপন্যাসটি লেখেন তখন হুবহু খবরে যা আমরা শুনেছি, যা ঘটেছে, যা ঘটতে পারত, সেটিকেই উপন্যাসের আকার দেন। তার মানে তিনি তক্ষুনি মনে করেছেন এই বিষয়টি আমার গল্পে বা আমার উপন্যাসে আসবে। তিনি রাষ্ট্রযন্ত্রকে তোয়াক্কা করেননি। কিন্তু তার মানে এই নয় যে এখানে যারা বিশিষ্ট সাহিত্যিকরা বসে রয়েছেন, কিন্নরদা বসে রয়েছেন, আমি জয়ন্তদাকে বলছি, দেখতে পাচ্ছি, বা এখানে সর্বানিধি রয়েছেন, আরও অনেকে, অসংখ্য মানুষ রয়েছেন, বা তৃষ্ণাদি রয়েছেন। এই যে এত বছর পরে দেশভাগ এবং এত কিছুর পরেও তৃষ্ণাদি আলোড়িত হন একটা চরের মানুষ লেখার জন্য, তার মানে আমাদের ভেতরে কোথাও ওই সমস্যাগুলো থিতিয়ে যায়, যে কারণে 9 বছর পরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাতাসি লেখেন। আমরা প্রত্যেকেই কিন্তু সচেতন, আমরা প্রত্যেকেই জানি কি করতে হবে, শুধু সময়টার জন্য অপেক্ষা করছি। এটুকুই বলার। সুন্দর রচনা করেছেন শ্যামলী আচার্য, এরপর তন্ময় বীরকে ডেকে নিই। নমস্কার, শুভ অপরাহ্ন। মঞ্চ পরিচালক এবং অনুষ্ঠানের আয়োজক সকলকে ধন্যবাদ জানাই। আরেকটু এবার ঠিক আছে। অনুষ্ঠানের সভাপতি, আয়োজক এবং সঞ্চালক সকলকেই যথাযথ কৃতজ্ঞতা, ধন্যবাদ। এরকম একটি বিষয় নিয়ে কথা বলবার আগে আমরা যে সময় এবং সামাজিক পরিসরে দাঁড়িয়ে আছি, আমাদের অনেকবার ভাবতে হয় সোজা করে বলবো কি বাঁকা করে বলবো। যার ফলে মনে হয় যখন ধর্ষণ এই শব্দটি নিয়ে কথা বলতে চাই, যখন নিজের দিকে তাকাই, নিজের সামাজিক পরিসরের দিকে তাকাই, তখন প্রত্যেক মুহূর্তে হয় নিজেকে অপরাধী মনে হয়,
না হলে নিজেকে ধর্ষিত মনে হয়। এই দুটো পরিসরের বিন্দুতে আমরা অবস্থান করছি, হয় আমরা ধর্ষিত আর না হলে কোনো ধর্ষণের অপরাধে আমরা অপরাধী। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আমরা কি সৃষ্টি করব? দুরকম অভিঘাত আমাদের কাছে আসতে পারে, কিন্তু যখন আমাকে বলতে বলা হয় যে সাহিত্যে তার কি অভিঘাত আসে, তখন আমার একজন সৃজনকর্তা হিসাবে, স্রষ্টা হিসাবে, সর্জনকারী হিসাবে আমার মনে হয় যে রবীন্দ্রনাথ সেই কথাটি বলেছেন যে যেখানে যখন ক্রন্দন ধ্বনি উঠবে আমি কবি, আমার হাতের শঙ্খ তখনই বেজে উঠবে। কিন্তু সেই ধ্বনিটি আমি কখন ফুৎকার দেব আমার সৃজনের শঙ্খে, সেটি নির্ভর করবে নিশ্চয়ই কতগুলি সামাজিক, ব্যক্তিগত এবং আমার অবস্থানগত পরিস্থিতির উপরে। আমাদের মনে পড়ে যখন পিকাসোকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই ছবিটি কি, তখন তিনি জিজ্ঞাসাকারীদের দিকে আঙুল দেখিয়ে বলেছিলেন, এটি আসলে তোমরাই তৈরি করে দিয়েছো। আসলে শিল্পী যা তৈরি করেন তা আসলে তার সামনে যা ঘটে, যা তাকে আঘাত করে, তাই তিনি তৈরি করে দেন। আমি খুব অবাক হই যখন আমরা দেখি আমাদের মধ্যে একজন লেখককে, তিনি অত্যন্ত সচেতনে, অত্যন্ত গোপনে নিজের সৃষ্টিগুলিকে, সমাজ নিরীক্ষণগুলিকে আমাদের সামনে উপস্থাপন করেন। তপন বন্দ্যোপাধ্যায়ের মতো লেখক, তিনি ঠিক ঘটনার দুদিন পরেই একটি কবিতা লিখে ফেলেন অভয়াকাণ্ডের ওপরে। তখন আমার মনে হয় যে সৃষ্টির রহস্য, সৃষ্টির অভিঘাত এক একজনের ওপরে এত গভীরভাবে, এত প্রবলভাবে ফেলতে পারে, যা আমাদের সবসময় হিসেবের মধ্যে নাও থাকতে পারে। আমার মনে আছে যে জয়কান্তনের একটি উপন্যাস আছে, যার বাংলা অনুবাদ খুব সুন্দর, ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে যদি আপনারা কখনো দেখেন, কখনো কোনো মানুষ বলে একটি উপন্যাস আছে, একটি অসাধারণ উপন্যাস। একটি মেয়ে আকস্মিকভাবে ধর্ষিতা হয়ে যায়, তার পরের জীবনটি কেমনভাবে ঘটে, তার পরের অনুভবগুলি কেমনভাবে ঘটে, সেটি যদি আমরা দেখি তাহলে দেখব যে আমরা যে সমাজ পরিসরে অবস্থান করি তার অভিঘাতগুলি নানানভাবে কি করে আমাদেরকে নানান দিক থেকে চেপে ধরতে থাকে, নানান দিক থেকে তাকে আমাকে আক্রমণ করতে থাকে, এবং কোন পরিস্থিতিতে গিয়ে আমরা পৌঁছবো আমরা কেউই জানি না। আমরা দেখি যে যখন দিল্লি থেকে, যখন বোডোল্যান্ড থেকে, যখন ডক্টরস ফোরাম থেকে আমাদের বলা হয় যে আপনারা প্রতিবাদের সাহিত্য লিখুন, যখন আমাদের কেউ বলে না আপনারা লিখুন, তখন আমরা লিখে ফেলি কেন? তখন আমাদের দুটো জায়গার মধ্যে খেলা করতে হয়, আমাদের দুটো অবস্থান বিন্দুর মধ্যে খেলা করতে হয়, একটি যুক্তিবোধ আর একটি আবেগ। যুক্তি আমাকে বারবার বলতে থাকে তুমি কোথায় দাঁড়িয়ে আছো, তোমার বলাটা সঙ্গত হবে কিনা, তোমার পরিসর তোমাকে সমর্থন করছে কিনা, বলবার পর কি প্রতিক্রিয়া হবে। যুক্তিবোধের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হয়। আরেকটি আবেগ আমাকে প্রতি মুহূর্তে বলতে থাকে তোমার ভেতরের তন্ত্রীগুলি কতটা আহত হয়েছে, কতটা তুমি মরে যাচ্ছ, কতটা তোমার পতন ঘটছে, কতটা তুমি মনুষ্যত্ব থেকে সরে যাচ্ছ। এই দুইয়ের অভিঘাতের মধ্যে যে জয়ী হয় সেই মুহূর্তে আমরা লিখবো কিনা বা পরে লিখবো কিনা সেটি স্থিরীকৃত হয়ে যায়, সেটি ঠিক হয়ে যায় কোনো ঘটনার প্রতিবাদে, অভিঘাতে আমি সঙ্গে সঙ্গে সৃষ্টি করে ফেলবো কিনা, সেটি সাহিত্য হচ্ছে কিনা সেই বিচার সব সময় থাকে না। যে জয়ী হয় সেই নির্ধারণ করে দেয় আমি লিখবো কি লিখবো না। অভিঘাত শেষ পর্যন্ত আমার কলমে আসবে কিনা সেটি ঠিক করে দেয়, সেটি আমাকে দাঁড় করিয়ে দেয় আমার সৃষ্টির সম্মুখে। সুতরাং যে ঘটনা এই মুহূর্তে আমরা দেখলাম, যে ঘটনা এই মুহূর্তে যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, মনে রাখতে হবে এর বাইরে এখনো যায়নি। একটি ঘটনা দুদিনে বা 7 দিনে শেষ হয়ে যায় না। কোনো কোনো ঘটনা দীর্ঘস্থায়ী, কোনো কোনো ঘটনা আমাদের
বিশ্লেষণকে দীর্ঘস্থায়ী করে, আমাদের বোধ বুদ্ধিকে আরো দীর্ঘ সময়ের অপেক্ষা করতে বলে। আমরা যে সবটুকু বুঝেছি তা নয়। আমরা কি এতদিন বুঝেছিলাম? আমরা তো ভাবতাম যে আমরা সবকিছুই বুঝি, রাষ্ট্রের জানি, আমরা বিচারের বোধহয় সবকিছু জানি। আমরা বোধহয় একবিংশ শতকের শেষের দিকে এসে আমরা মোটামুটি একটা সুস্থ মানবিকতার, একটা সুস্থ গণতান্ত্রিক পরিস্থিতির শেষ সীমায় এসে দাঁড়িয়েছি। এখন বুঝি আমরা সেই জীবনানন্দের দারুচিনি দ্বীপের দিকে মানবতার অগ্রসরতা দেখব। কিন্তু আমরা দেখলাম না, আমরা আইনের সব জানি না, আমরা রাষ্ট্রযন্ত্রের সব জানি না, যার ফলে এই ঘটনার মধ্য দিয়ে আমরা এখনো যাচ্ছি, আমরা এখনো দীর্ঘদিন যাব, আমাদের যেতে হবে। শুধু রাস্তায় প্রতিবাদ নয়, আমার ভেতরের যে উত্তাল সময়, তার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আমরা না চাইলেও কোনো অংশের, কোনো ঘটনার অংশীদার হয়ে যাই। আমরা না চাইলেও উত্তাল ঢেউ আমাদের অভিঘাত করে, যার ফলে আমাদের মনে রাখতে হবে যে অবহেলার ঘটনা একটি জায়মান ঘটনা, যার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, আমাদের যাওয়া উচিত। সাহিত্য হলো কি না হলো সেটা বড় কথা নয়, আমাদের লেখা উচিত, আমরা লিখব আজকে এবং ভবিষ্যতে। ধন্যবাদ সকলকে। খুব সুন্দর আলোচনা করেছে তন্ময় বীর, খুব চমৎকার বিশ্লেষণ। একটার সঙ্গে এই প্রসঙ্গে আরেকজনের নামটা একটু না বললে কেমন লাগছে, সে হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। 40-এর দশকের শুরুতে সেই সময় প্রত্যেকটা ঘটনা ঘটছে এবং লিখছে। বুদ্ধদেব বসু, যিনি আর্ট ফর আর্ট শেখ ছাড়া কিছু ভাবতেন না, তিনি পদাতিক বেরোবার পর বলছেন এই কবির ওপর আমি শিরোপা দিলাম, মানে এই কবি। সে কিন্তু প্রত্যেকটা ঘটনা রাস্তায় যা ঘটছে, বলছে কবিতা কোথায়, বললে মিছিলে কান পাতুন, দেয়ালে চোখ রাখুন। এই দেয়াল থেকে এবং মিছিল থেকে যার কবিতাগুলো তৈরি হয়েছে, কেউ যে কোথাও কি তৈরি করতে পারে ইতিহাসে লেখা আছে। আর একজনের কথা যেন একটু না ভুলে যায়, সে কিন্তু একটি সম্পূর্ণ উপন্যাস লিখেছিলেন কামদুনি হত্যাকাণ্ডের ওপর, সুব্রত মুখোপাধ্যায়, আলতা পাতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ উপন্যাস। এবং ওই পুরো ঘটনাটা, এবং তাকে কি করে ওই সংস্কৃত ওই বলিদানের জায়গাতে নিয়ে গেছে, এবং সেখানে ওই যেভাবে একটা পাঁঠাকে বলি দিয়ে উৎসর্গ করা যায়, প্রায় একই মন্ত্র একজন নারীকে, অসম্ভব ভালো উপন্যাস আলতা পাতা। তো আমরা এই টুকরো টুকরো কথার মাঝে একটু তাদের কথাগুলো একটু স্মরণ করে নিতে চাইলাম। জিলম ত্রিবেদী। উপস্থিত সকলকে আমি প্রণাম জানাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে সেটাকে দুটো ভাগে ভাগ করে আমি খুব সামান্য কথা বলবো এবং একটি কবিতা পড়ব। কারণ আমার প্রথম এবং শেষ পরিচয়, আমি কেবলমাত্র কবিতা লিখি। এবং এই বিষয়টি অভয়া ধর্ষণকাণ্ড বা ধর্ষণ বিষয়টির ওপর কখন তার প্রভাব কিভাবে সাহিত্যের উপর পড়েছে, সেটা একজন কবি হিসেবে যদি আমি আমার কবিতার মাধ্যমে না রাখি তাহলে কিছুই বলা হয়ে ওঠে না। তো প্রথম যে কথাটা বলার, কথা হিসেবে যেটুকু বলার, সেটা হচ্ছে যে আমি নিজে একজন মানুষ এবং একজন নারী, এবং তারপর আমি কবিতা লিখি। আমার বাবা মা উভয় মারা গেছেন, আমি একা থাকি এবং কবিতা লিখি। প্রতি মুহূর্তে ফ্রান্স কাফকার দ্য ট্রায়াল উপন্যাসের মতন প্রত্যেকটা মুহূর্তে যখনই কোনো মানুষ আমাকে ফোন করেন বা সাক্ষাৎ হলে সামনে এসে দাঁড়ান, তখন প্রথম প্রশ্ন কখনোই এটা হয় না তুমি কেমন আছো বা তুই কেমন আছিস বা আপনি কেমন আছেন। কবিতা লেখা কেমন চলছে? কবিতা লেখা অর্থাৎ আমার সত্তা, আমার অস্তিত্ব, যে কাজটা আমি করি, সেই কাজের বিন্দুমাত্র কোনো খবর না রেখে আমি কিভাবে বেঁচে আছি এবং কিভাবে বেঁচে থাকা উচিত এবং কিভাবে পৃথিবীকে দেখছি, সমাজকে দেখছি, রাষ্ট্রকে দেখছি,
প্রতি মুহূর্তে জীবন সংসারকে দেখছি, সেরকম কোনো গভীর এবং নিবিড় এবং সত্য প্রশ্ন না করে প্রতিটি মানুষের প্রথম প্রশ্ন হয়, এই যে তোমাকে এত সুন্দর দেখতে, তুমি তাহলে এবার কি করে কবিতা লেখো? তুমি তাহলে কিসে করে যাও কবিতা পড়তে? আচ্ছা তুমি সারাদিনে কি খাও? আচ্ছা এটা খাও যখন, ওটা কেন খাও না? ওটা যখন পরো এটা কেন পরো না? এই জিন্সের প্যান্টটা পরে কি তোমার ওখানে যাওয়া উচিত? তুমি পাজামা পরে কেন যাও না? আচ্ছা পাজামা যদি না পরে যাও তাহলে সালোয়ার কামিজ পরা তোমার উচিত কিনা? এই আর্থসামাজিক পরিকাঠামোয় তুমি ভেবে দেখো। প্রশ্ন করা সারাক্ষণ, তুমি কি, তুমি কেন, তুমি কি খাচ্ছ, তুমি কি পড়ছো, তুমি কেন পড়ছো, কাজের সাথে তার কোনো সম্পর্ক নেই। তুমি বাঁচছো কি, তুমি ভালো আছো কি, তুমি কি দেখছো, নতুন কিভাবে দেখছো সমস্ত কিছুকে, জীবনকে কিভাবে দেখছো, একজন মানুষ হিসেবে, একজন নারী হিসেবে, একজন কবি হিসেবে, এরকম কোনো প্রশ্ন নেই। সারাক্ষণ এজলাসে দাঁড়িয়ে সারাক্ষণ প্রশ্ন মানে জর্জরিত। যারা কোনোদিন কেউ কোনো রকম সহায়তা এবং কোনো রকম পাশে দাঁড়ানোর ভঙ্গি নিয়ে, আচরণ নিয়ে, স্বভাব নিয়ে পাশে এসে দাঁড়ান না কখনো, তারা শুধু আদালত বসান প্রশ্নের, প্রশ্ন প্রতি প্রশ্ন, প্রশ্ন প্রতি প্রশ্ন। তখন গিয়ে একটা সময় বলতে হয়, খবরদার, একদম কোনো প্রশ্ন নয়। কেন প্রশ্ন করছেন? কেন এত প্রশ্ন করছেন? আমার তো অন্য একটা সত্তা আছে, সেই সত্তায় তো আমি লিখি, সেই সত্তায় তো আমি সমাজে ঘুরে বেড়াই, আমি চায়ের থেকে বসি, আমি বেশ্যার দালালদের সঙ্গে গল্প করি, আমি বিড়িও ফুঁকি, আমি গুন্ডাদের সঙ্গেও মিশি, আমি দেখি বুঝি, আমি একজন রাজনৈতিক মানুষ। তাহলে কেন প্রশ্ন? আমি কি পড়বো, আমি কেন পড়বো, আমি কার সাথে দেখা করব, কেন কেন এর জবাব আমি দেব? আমি কেন আটকাবো না, রুখবো না? না, একদম কোনো প্রশ্ন নয়। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সাহিত্যের করুন, কারণ আমি একজন সাহিত্যিক, এটা আমার কাজ, ব্যাস এটুকুই। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি যদি এইটুকু অন্তত মনে রাখি, কি নারী কি পুরুষ প্রত্যেকে প্রত্যেককে ধর্ষণ করে, প্রশ্ন করে করে ধর্ষণ করেন, সমালোচনা করে করে এবং নোংরা নিন্দনীয় অপরাধমূলক সমালোচনা করে করে ধর্ষণ করা আগে বন্ধ করুন। এখান থেকে বেরিয়ে গিয়েই যদি আপনারা বলেন যে ওই মেয়েটি আচ্ছা আচ্ছা ওরকম তো, আচ্ছা হ্যাঁ ও তো ওরকমই করে, এগুলো বলা বন্ধ করুন। কাজের দিকে তাকান, সে কি পোশাক পরছে, কি নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা আপনাদের কাপ অফ টি নয়, আমাদের কাপ অফ টি নয়। আমাদের মূল বিষয় হলো কে কি কাজ করছে, বেঁচে আছে তো, বাঁচতে পারছে তো, লড়াই করতে পারছে তো। আমি কবি এবং আমি এই প্রসঙ্গে দীর্ঘ কবিতা বলতে দীর্ঘ মানে প্রসারতায় দীর্ঘ নয়, বহু কবিতা লিখেছি, তার মধ্যে একটি কবিতা আমার রাখা উচিত, কারণ আমার কাজ কেবলমাত্র কবিতা লেখা, ওটাই আমার পরিচয়। কবিতাটি পড়ে আমি শেষ করব আমার কথা। কবিতার নাম মৃত্যু। নাও অশ্রু নাও, কণ্ঠে ধারণ করা সংসারের ফিনকি নাও, অবজ্ঞায় কেটে ফেলা হৃদয়ের ভলকে ভলকে ওঠা রক্তের মাত্রা নাও তুমি। যার জন্ম বীজ ছড়িয়ে দিয়েছ ঘাসে, তাকে পায়ে দোলে রোগড়ে যায় পৃথিবীর নৃশংস উল্লাস, তুমি দেখবে না? ফুলপরি গল্প বলে মোরে, শিমুল তলায় তার দাদা মশায়ের হাত ধরে হরপ্রসাদ শাস্ত্রী বালিকা বিদ্যালয়ে পড়তে যেত দোসাদের দেশে। লাল নজেন নীল নজেন, লাল রক্ত নীল রক্ত, ঘরে ফিরে খেতে পেত সে। বিড়ি বাঁধত পশ্চিমের নারী, ফোঁটা ফোঁটা পুত্র তার বোঁটা চুষে টেনে ছেড়ে নিলে দুধ খেত ভরা শ্রাবণের দুধিয়াল। মেয়েদের খাবলে তোলা যায়, জনিতে আঙুল ঢুকিয়ে কুলকুণ্ডলিনী উপড়ে নিয়ে এসে দেবী বলেই তরের পুজো করা যায়। যায় দেবীর শরীর কাঁপে থরথর করে, দেবীর লাগে না? মা কালীর জনি বুঝি তুলতুলে চামড়া দিয়ে গড়া নয়? বুঝি গড়া নয় রস দিয়ে, আনন্দ দিয়ে, পূর্ণতার রতি সূর্য দিয়ে? ছুটি হয়ে গেছে স্কুল, মেয়ে নয় মাংসপিণ্ড পথে ঘোরে, মাংসপিণ্ড সংসারে হাসে। চলি বড় হয় অফুরন্ত পলাশে পলাশে পিণ্ডের, তারপর মেরে 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 দুমড়ে মুচড়ে দিয়ে
ছত্রাখান করে রেখে নজেন 3, 9, 12, 22, 42, 62, 88 নাভির রক্ত চেটে খাওয়া যায়। কাকে দেব অশ্রুভার? কাকে বলবো 7 ভাই চম্পার কথা? মরে যা তুই, মৃত্যু দিয়ে আজ তোকে রাঙাই রাঙাই। মা আমি মুখাগ্নি করে তোর পিণ্ড খাবো নিজে হাতে করে। মরে যা মেয়ে আমার, মরে যা ওরে। এই সমালোচনাগুলো করা বন্ধ করুন। প্রতি মুহূর্তে নারীদের, পুরুষদের, মানুষকে প্রশ্নমানে জর্জরিত করে ধর্ষণ করা বন্ধ যদি আমরা করি, তাহলে এই বিষয়গুলো আর উত্থাপিত হবে না, আমাদেরও এত কথা বলতে হবে না, নিজের কাজটা ভালো করে করতে পারবো। নমস্কার। আমাদের বিষয় ছিল সাহিত্যে তার প্রতিফলন। একেবারেই একটা কবিতার মাঝে যে কিভাবে প্রতিফলন ঘটছে সেটা আমরা লক্ষ্য করলাম। আর এটাও একটা খুব ভয়ঙ্কর জিনিস, যেটা ইংরেজিতে বলা হয় এক্সট্রা লিটারারি ইন্টারেস্ট। সাহিত্যের ক্ষেত্রে এই যে এক্সট্রা লিটারারি, যেটার সঙ্গে সাহিত্যের সেটার সম্পর্ক নেই, এটা নিয়ে এত বাড়তি আমাদের উৎসাহ, তাতে সাহিত্য সমালোচনাটাও নষ্ট হয়ে যায়। সেই জন্য এখন একটা টেক্সচুয়াল ক্রিটিসিজমের তত্ত্ব তৈরি হয়েছিল যে কে লেখক তুমি তাকে ভুলে যাও, তুমি শুধু ওটা পড়ো। কাজে কোথাও এই প্রশ্নগুলো সত্যিই এখন ভাবা, যা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিছু কথা এবং অতি অসাধারণ কবিতা আমরা শুনলাম। এরপর কাকলি দেবনাথ। সকলকে নমস্কার। এতক্ষণ অনেক গুণীজনরা অনেক এই আমাদের বিষয়টা তো ছিল অভয়াকাণ্ড আর তার সাহিত্যে তার প্রভাব। তো আমি শুধু সেটাই বলতে চেষ্টা করছি, কারণ আমার কাছে মনে হয়েছে অভয়া শুধু ধর্ষণ তো হয়নি, এটা একটা রাজনৈতিক দিক থেকেও একটা বড় ভূমিকা রেখেছে। এবং সবার আগে যে বিপ্লবটা ঘটিয়েছেন সেটা হচ্ছে সাহিত্য সৃজনী, যে এই রকম একটা বিষয়কে মঞ্চে বলার জন্য আমাদের তুলে ধরেছেন। কারণ আমরা তো সত্যি কথা বলতে কি পুরুষ নারী নির্বিশেষেই বলছি যে সব ট্যাবুগুলো আছে, নিষিদ্ধ কাজ আছে, সেই নিয়ে কথা বলার সুযোগ খুব কম পাই। তার জন্য সাহিত্য সৃজনীকে প্রথমে ধন্যবাদ দিলাম। এবারে এই সম্বন্ধে তো সকলেই বললেন, আমি ইতিহাসের ছাত্রী হিসেবে আমি বলতে চাই যে আমরা যদি ফরাসি বিপ্লব দেখি বা রুশ বিপ্লব দেখি, এইসব ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেই সময় মন্তেস্কু বলুন বা ভলতেয়ার বলুন কিংবা রুশো, এরা কিন্তু জনজাগরণ ঘটাতে একটা বিশেষ ভূমিকা নিয়েছিলেন। তো এই যে আমরা যারা সাহিত্যিক, আজকে যে ঘটনাটা ঘটেছে শুধু তো অভয়াকাণ্ড নয়, আমরা যেটা দিল্লিতে ঘটেছে বা আরও অনেক জায়গায় এইরকম ঘটনা ঘটছে যেগুলো এতদিন অবধি আমাদের কি হয়েছে, ঠাকুমা দিদিমা এইসব জায়গাগুলো বলতেও তারা ভয় পেতেন, কিন্তু সেই জায়গা থেকে বিপ্লব ঘটিয়ে আজকে ঠাকুমা দিদিমারা রাস্তায় নেমেছেন, এটাই বড় কথা। এবার সেটাকে আমরা কতটা সাহিত্যিকরা সেটাকে টানবো, কারণ আমরা তো এটা তো এমন নয় যে একদিনে মিটে যাবে ঘটনাটা, প্রতিবাদ করতে হবে আমাদের। আর আমরা সেই প্রতিবাদটা সাহিত্যিকদের কলম থেকে যদি হয়, সেটা আরও বেশি বড় আকার ধারণ করবে, সেটা মানুষের মনে থেকে যাবে। এবার আমার নিজস্ব একটা অভিজ্ঞতা বলি না, প্রদীপ জ্বালানো বা মোমবাতি জ্বালানো ওটা তো করেছেন, সবাই দেখেছেনও। আমি এবার বিজয়া সম্মেলনীতে গিয়েছিলাম একটা জায়গায় অনুষ্ঠান করতে। সেখানে অনুষ্ঠানে কোথাও বলা নেই যে এই বিষয়টা নিয়ে বলতে হবে, কিন্তু মানে ওখানে ছিল কবিতা পাঠ এবং অনুগল্প। এবং আমি দেখলাম মানে যদি 50 জন অনুগল্প পড়েন বা কবিতা পাঠ করেন, প্রত্যেকে এই বিষয়টার ওপরেই বলেছেন। এবার তারা কি সত্যি অনেকেই মঞ্চে উঠে বলছেন, আমি না ভেবেছিলাম অন্য কিছু বলবো, কিন্তু এখানে আসার পর মনে হলো অন্য কিছু নয়, এই বিষয়টা নিয়েই বলি। আমি জানি না তাদের কবিতা বা তাদের অনুগল্প বা তাদের গল্প কতটা দীর্ঘস্থায়ী হবে বা কতটা ওটা সাহিত্যের ক্ষেত্রে বিশাল ব্যাপার, কতদিন থাকবে সাহিত্যে, কিন্তু প্রতিবাদটা আছে সাহিত্যে, তখনও ছিল, আজও আছে। আর যারা এখনো ভাবছেন বা পরে তাদের কলম থেকে আরও ভালো লেখা আসবে, নিশ্চয়ই আসবে, যেগুলো সাহিত্যের ক্ষেত্রে আমাদের থেকে যাবে, আসবে, আসুক, প্রত্যেকের লেখায় আসুক, আর আন্দোলনটা টিকে থাকুক। শুধু মেয়েরা নয়, পুরুষরাও যারা
মনে মনে ধর্ষিত হচ্ছেন, মনে মনে কষ্ট পাচ্ছেন, প্রত্যেকেই প্রতিবাদ করুন। প্রতিবাদ থাকলেই বিপ্লব হবে, বিপ্লব থাকলেই নতুন দিন আসবে, এই আশা রাখছি। নমস্কার। পরে বিচার করা যাবে তার কাব্যর কতটা গুণ হলো, কি হলো, প্রতিবাদটা হলো। কারণ আগে তো নারীর সামাজিক সম্মান, নারীর শরীরের অধিকার, এটা তো প্রতিষ্ঠিত হোক, কাজে এই প্রতিবাদটা থাকুন, এটা সবচেয়ে জরুরি। মূল্যায়ন পরে হবে, 10-এ 5 পাবে না, 3 পাবে না, 9 পাবে না, 10 পাবে, পরের প্রশ্ন। প্রতিবাদটা যে হচ্ছে, রাস্তায় যে নামছে, এই যে লেখা হচ্ছে, এটাও একটা আমাদের বড় প্রার্থী। এরপর তৃষ্ণা বসা। নমস্কার, শুভ দুপুর। আমি আজকে যে আমাদের মোশন, সেখানে সাহিত্যের যে রিফ্লেকশনের একটা ব্যাপার আছে, আমি সেই দিকটা দিয়ে শুরু করছি। যা কহি ঈশ্বর কহি আমার একটা সিরিজ বহুদিন ধরেই লিখছি, তো তাতে যোগ হয়ে যাচ্ছে এগুলো, না জুড়ে উপায় নেই বলে। যা কহি ঈশ্বর কহি পিশাচ সিদ্ধাই, সবেরে জবাই করে কাঠমানি খাই। খাই আয়ু, খাই স্নায়ু, খাই মন মেধা, যতনে লোপাট করি যতেক জাবেদা। ফুরলে বাগানে আম, আটি চোষা সার, এ জগৎ হত্যাশালা নাহি পারাবার। মর্গে স্বর্গ সুখ রসিকেই জানে, বৃথাই মরিছ ঘুরে ঘাতক সন্ধানে। দর্পণে তাকাও দেখি একবার ফিরে, পুরনো রক্তের গন্ধ বসন্ত সমীরে। বেচো হাড়, বেচো মাস, বেচো মোহছায়া, প্রেতের দাঁতেই তবু লেগে থাকে মায়া। যা কহি ঈশ্বর কহি তন্ত্র সাধনায়, ভ্রান্তিপুর ডুবু ডুবু লাশ ভেসে যায়। আসল কথা, এই আমি শুরু থেকেই যে শব্দটা সব থেকে বেশি শুনলাম, সবাই ভীষণ ভালো আলোচনা করেছেন, কিন্তু সব থেকে বেশি যে শব্দটা শুনলাম ধর্ষণ। কিন্তু এটা কিন্তু নিছক ধর্ষণ নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, যে জিনিসটা আমাদের সব থেকে বেশি আমাদের, কারণ ওই যে এমন তো কতই হয় বানতলা থেকে গুজরাট, এমন তো ধর্ষণ কতই হয়, এটা নিছক ধর্ষণ নয়। আমি ধর্ষণের ভয়াবহতা ছোট করছি না, এটা কিন্তু আমাদের প্রতিটা মানুষের ভিত পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে, যে এটা যখন একজনের বিরুদ্ধে লড়া যায়, বা একজনের লোভ লালসা তার বিকৃত কামকে তার সঙ্গে লড়া যায়, কিন্তু যখন আমি আছি, গিন্নি আছেন আমার 9 ছেলে, সবাই মিলে লেগে যায়, তখন তাকে আপনি কিভাবে মোকাবিলা করবেন? এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। এবং সে মেয়েটি অনেক কিছু জেনে ফেলেছিল, সেই ব্যক্তিটি, মেয়েটি নয়, সে ব্যক্তিটি অনেক কিছু জেনে ফেলেছিল, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং একটা ধর্ষণের আবহ তৈরি করা হয়েছে। এবং শ্যামলী যেটা বলল, আজকে একটা ঘটনা সেটা ঘটার পরে রাষ্ট্র সেটাকে সামলানোর জন্যে একরকমভাবে লেগে পড়ে, আর সংবাদপত্র মিডিয়া সেটাকে আরেকভাবে ঢাকার জন্যে, শাক দিয়ে মাছ ঢাকার জন্যে সে একটা নির্মাণ করে। বহু বছর থেকেই আমার মনে হয় আমি একটা ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে বাস করি এবং একটা ধর্ষণ ফ্রেন্ডলি কারাগারে, মানে করিডরে বাস করি এই রাজ্য। আমি যখন আমার মেয়েকে একটি নামি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে গেছি, নার্সারিতে সে পড়ে, তখন বাইরে আমরা মায়েরা দাঁড়িয়ে আছি, আমরা শুনছি যে ক্লাস 1-এর একটি মেয়েকে দারোয়ান মোলেস্ট করেছে। আমার নার্সারি 1-এ পড়া মেয়েকে সেদিন থেকে আমাকে শেখাতে হয়েছে প্রাইভেট পার্টস কি। সে কিছুই বোঝেনি, সে বোঝার চেষ্টাও করেনি, তার বোঝার কথা নয়। কিন্তু আমার লজ্জা এই সময়ে দাঁড়িয়ে আমার মেয়েকে এটা বোঝাতে হয়েছে। আমার কাছে একটি মা
একটি কলেজে যখন আমি পড়াতে যেতাম, আমার কাছে সেখানকার রিসেপশনিস্ট মা বলেছিল, আমার না খুব ভয় করে, আমার মেয়ে স্কুলে যায়, ও যতক্ষণ না ফেরে আমি বাড়িতে ফোন করে জানি, এবং আমি পুল কার্ডটা এইভাবে নিই যে আমার বাচ্চা যেন শেষ বাচ্চা না হয় নামাবার সময়। আমি এখনো বলছি, আমার এখনো গায়ে কাটা দিচ্ছে। তো এই যে ব্যাপারটা, একটা সিস্টেম যখন পচে যায়, আমরা দেখতে পাচ্ছি পচা গন্ধ বেরোচ্ছে, আমরা মেট্রোর পাশে যেমন ময়লা জমা হয়, আমরা পাশ দিয়ে রোজই বেরিয়ে যাই, কিন্তু পচতে পচতে সেই পচা গন্ধটা, সেই ক্যান্সারটা যখন আমাদের বাড়িতে ঢুকে এসেছে, তখন কিন্তু আজকে এই আমার জীবৎকালে কোনোদিন আন্দোলনের এই রূপ দেখিনি। একটা ঘটনায় আমি কবিতা লিখবো কি লিখবো না, একটা ঘটনায় আমি সেটা কবিতা পোস্ট করব কিনা বা একটা উপন্যাস লিখে ফেলবো কিনা, সেটা একজন ব্যক্তি বিশেষে কিন্তু তারতম্য আছে। সে জালালদা বলেছেন খুব ঠিক কথা, অনেকেই লিখতে পারেননি, অনেকের নাম হয়ে গেছিলেন পারেননি, আবার অনেকে লিখেছেন, কিন্তু সেটা বড় কথা নয়। কবিতা লেখা বা উপন্যাস লেখা, আসল কথা হচ্ছে যে এই যে একটা বধির কানে, একটা সিস্টেমের কানে আমরা কিছু পৌঁছে দিতে পারলাম কিনা। আমি যদি কোনোদিন এ নিয়ে কবিতা লিখতে না পারি, আমার কোনো আফসোস নেই, কিন্তু আমরা বিচারটা পেলাম কিনা সেটা কিন্তু অনেক বড় কথা। আর এই যে প্রতিবাদ করাটা মানুষের, যেটা হচ্ছে যে মিলন কুন্দেরা একটা কথা বলেছিলেন যে এটা হচ্ছে স্টুপিডিটি, যে সব কিছুর উত্তর খোঁজা, কিন্তু একটা উপন্যাস কি করে, সে সব কিছুর জন্য প্রশ্ন করে। আমরা এই বিষয়ে প্রতিবাদ করব কিনা সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের ব্যক্তিগত সংবেদনশীলতার ব্যাপার, আমরা কতটা মানুষ হয়ে উঠতে পারলাম সেটার ব্যাপার। এবং এটাও আছে, আমি বাড়িতে বউ ঠেঙিয়ে গিয়ে রাস্তায় গিয়ে মোমবাতি ধরেছি, এটাও আছে। আমরা এই ইস্যুতে প্রতিবাদ করেছি, কিন্তু বাংলাদেশে যখন সংখ্যালঘুদের নিধন করা হচ্ছে আমরা কোনো মুখ খুলিনি, এটাও আছে। এটা আমরা বহু বছর ধরেই জানি। আমরা যখন সোমালিয়াতে কিছু হচ্ছে আমরা প্রতিবাদ করি, কিন্তু ঘরের কাছে কিছু হচ্ছে প্রতিবাদ করি না। প্রতিবাদেরও কিন্তু অনেক রাজনীতি আছে। এবং ঝিলম যেটা বলেছে, অনেকেই যেটা বলেছে যে আমরা বাড়িতে কি করছি সেটা কিন্তু অত্যন্ত জরুরি। একটা মানুষ যে প্রতিবাদ করবে, তার আগে তার ব্যক্তিগত জীবনচর্চাটা কি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে আমি একটা গল্প বলছি যে আজকে যে রাষ্ট্র যে জায়গায় গেছে, এই সময় থেকে যখন আকবরের আমল ছিল, তখন আকবর আর একজন ছোট কবি, আকবরের সেই ক্ষমতাটা কিন্তু অনেক বেশি ছিল আজকের রাষ্ট্রযন্ত্র, যে কারণ এখন আমাদের হাতে অনেক কিছু আছে, আমরা চট করে একটা পোস্ট করে ভাইরাল করে দিতে পারি, কিন্তু তখন কিন্তু কমিউনিকেশন এই ছিল না। তখন আমি একটা কথা বলছি, মান সিং একদিন ফিরছেন, একটা যুদ্ধ করে ফিরছেন, তিনি উত্তরপ্রদেশের বৃন্দাবনের ওখান দিয়ে ফিরছেন, ফিরতে ফিরতে তার মনে হলো যে কুম্ভন দাস বলে এক কবি আছেন, তার গান ভীষণ ভালো লাগে, একটু তাকে দেখে যাই। তো কিছুতেই তাকে ট্রেস করা যাচ্ছে না, কোথায় আছেন তিনি, দাদা প্লিজ একটু আসতে। তো কিছুতেই ট্রেস করা যাচ্ছে না, তো অনেক খুঁজে পাওয়া গেল একটা খুব প্রত্যন্ত গ্রামে তিনি আছেন। তিনি তো কিছুতেই মান সিং এর সাথে দেখা করবেন না। তো মান সিং এসছেন পুরো তেতে পুড়ে যাকে বলে। তো যখন ঢুকছেন তখন বলছে যে আবার এইসব আসছে, আমার নিজের সাধনার অনেক সময় নষ্ট। তো সঙ্গে একটি বাচ্চা মেয়ে ছিল কুম্ভন দাসের বাড়িতে, তাকে বলছে তাড়াতাড়ি আবার আরশিটা নিয়ে আয়, কারণ রাজা মহারাজ এসে একটু তিলক টিলক কাটবে। তখন মেয়েটি বলছে আরশি তো বাছুরে খেয়ে গেছে। বলে তখন মানসিং ভাবে আরশি কি করে বাছুরে খেতে পারে। তো কিছুক্ষণ পরে মেয়েটি একটা কাঠের বাটিতে জল নিয়ে এসেছে, এসে বলছে যে এই নাও আরশি। তখন বুঝলো যে ওইটাই আরশি, জল যেহেতু বাছুরে খেয়ে গেছে তাহলে আর জলে মুখ দেখা যাচ্ছে না। তখন মানসিং বলছেন যে আমি আপনাকে সোনার আরশি দেবো, আপনি এরকমভাবে মুখ দেখেন। তখন বলছে সোনার আরশি দেবে, পাগল নাকি, চোর ডাকাতে লুটে খাবে, আমি কুটিরে থাকি। তো অনেক কিছু দিতে চাইছেন তাকে, এই মানে জমি জাগির অনেক কিছু দিতে চাইছেন। তো উনি কি কোনোটাই নিতে চাইছেন না। তখন মানসিংয়ের খুব মন খারাপ হলো যে আমি তো মন থেকে দিতে চাইছি, উনি নিচ্ছেন না। তখন বলছে আপনি কি সত্যিই আমাকে কিছু দিতে চান? বলল হ্যাঁ।
বলছে আমাকে একটা জিনিসই দিন, আপনি আর আমার বাড়িতে কোনোদিন আসবেন না, কারণ আপনারা খুব বড় বড় লোক তো, এলে আমার খুব ক্ষতি হয়। এই যে এতক্ষণ আমার গান লিখতে পারলাম না, গান গাইতে পারলাম না, ভগবানের সাথে কথা বলতে পারলাম না, আপনি আসবেন না। তা আমরা এটা কজন বলতে পারি যে আমাদের মতো বাঁচতে দিন? আমরা তো সারাদিন এই পুরস্কার, এই মঞ্চ, আজকে যে সাহিত্য সৃজনী সাহসটা দেখালো সেটা সত্যি খুব প্রশংসার যোগ্য। কারণ তারা এই যে রামকুমার দা বললেন যে অভয়াকাণ্ড আমাদের ভয়হীন করেছে, আমাদের অভি করেছে, এই ভয়হীনতাটাই হয়তো বড় প্রাপ্তি। আমাদের কবিতা, গান এগুলো ভালো, এগুলো যদি একটা গিয়ে বধিরতায় আঘাত করে খুব ভালো, কিন্তু সব থেকে বড় কথা আজকের বিচারটা পাওয়া। আমি একটা ছোট্ট কবিতা দিয়ে সেটা শেষ করছি। বন্যা আছে, হ্যাঁ, এই বন্যার মতো ভালো বন্যা কখনো আসেনি। জল ছাড়ছে, ভেসে যাচ্ছে যাবতীয় তথ্য প্রমাণ, জল ছাড়ছে, ভেসে যাচ্ছে সমস্ত ঘুম রেজিস্টার, ভেসে যাচ্ছে মর্গসুখ, কথা বলা, নির্ঘুম লাশেরা। জলের তলায় দেখি লেখা হচ্ছে নতুন জাবেদা, সব ত্রাণ সব টান চলে যাবে পীড়িত অঞ্চলে। এই বন্যার মতো আচ্ছে বন্যা কখনো আসেনি, যথা দাগ আছে, হ্যাঁ, তোলবার বিশেষ কৌশল জানা আছে মৃতকে সংজ্ঞাহীন করা, হত্যাকে আত্মহত্যা, লাশকে মালামাল করা। মেয়েটির মাধ্যমিক, প্লাস্টিকে অ্যাডমিট কার্ড যেমন বাঁচিয়ে রাখে, তেমনি জলের মুখে বসে আমরাও যত্নে রাখি বিচারের তীব্র আশাটিকে। নমস্কার। খুব সুন্দর আলোচনা করেছে তৃষ্ণা, কবিতাও পড়েছে, খুব ভালো বিশ্লেষণ। নন্দিতা, এই শেষ বেলায় এসে আমার বলবার মতো আর কিছুই নেই, কারণ আমার যা বক্তব্য আমার আগে যেসব বিদগ্ধ জনেরা বলেছেন তাদের মধ্যে দিয়েই বেরিয়ে গেছে সেই কথা। কিন্তু যখন এখানে দাঁড়িয়েছি তাহলে দু একটা কথা বলি। আমার মনে হয় ধর্ষণ, এই যে ধর্ষণ এবং সাহিত্য নিয়ে যে আমরা আলোচনা করছি, ধর্ষণ বিষয়টা শুধু শারীরিক ধর্ষণ নয়, মানসিক ধর্ষণ। ধর্ষণ পুরোপুরি হয়, ধর্ষণ আংশিক হয়, ধর্ষণ ৭৫ ভাগ হয়, নানা রকম ধর্ষণ রয়েছে। যে ঘটনা ঘটেছিল এবং যার অভিঘাতে সমস্ত মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন, সেই জিনিস আমার বয়সে অন্তত আমি কোনোদিন দেখিনি, এই প্রথম। আমিও মাঝরাতে সেই অনুষ্ঠানে গেছি এবং তারপর বহু মিছিলে গেছি। আমার যেটা মনে হয়েছে, আমি যেটা অনুভব করেছি বারে বারে, এই যে মানুষ প্রতিবাদ করছেন সেটা অবশ্যই তৃষ্ণার বক্তব্য অনুযায়ী সিস্টেমের বিরুদ্ধে, অবশ্যই সিস্টেম এবং মেয়েটির সঙ্গে যে অমানবিক আচরণ হয়েছে সেই ঘটনা আগেও হয়েছে, সেগুলো আমরা শুনেছি, খবরে এসছে। এই ঘটনা এমনও হয়েছে যে হয়েছে এতটা অমানবিক, এতটা নিষ্ঠুরতা, কিন্তু তা খবরে আসেনি। টাকা পয়সা দিয়ে যেমন করে হোক, কারণ কি জাস্টিস কেনা যায়, এই জিনিস আমরা আমাদের এই দেশে বসে আমরা জানি যে আর জাস্টিসটা কেনা যায়। তা সেই ঘটনা পক্ষে নিয়ে যারা নানান মিছিলে পা বাড়িয়েছেন, যারা নানান বক্তব্য রেখেছেন, কবিতা, গদ্য, তাদের মধ্যে শুধু সেই মেয়েটির ব্যাপারে প্রতিবাদ নয়, সিস্টেমের ব্যাপারে প্রতিবাদ নয়, তার বড় হওয়ার মধ্যে দিয়েও, আমি এখানে কিন্তু নির্বিশেষে পুরুষ এবং নারী দুজনের কথাই বলছি, তার বড় হওয়ার মধ্যে দিয়েও তাকে যে কতবার ধর্ষিত হতে হয়েছে এবং সে এই বিষয় নিয়ে কিছু বলতে পারেনি। যেমনভাবে মেয়েরা পারেনি, পুরুষদেরও ধর্ষণ হয়, সেও বলতে পারেনি। তার ভেতরে সমস্ত রাগ, সেই যে তার প্রতিবাদ তার মধ্যে দিয়ে ফেটে ছড়িয়ে পড়ছিল। এই যে আমাদের প্রতিবাদ হলো এবং সে নিয়ে যে আমাদের সাহিত্যিকরা, কবিরা কি লিখছেন সেটাও একটা ব্যাপার। কারণ কি সাহিত্য সবসময় জীবনের কাছাকাছি, আমরা জীবনের কথাই বলি, বাস্তবতা, অতিবাস্তবতা, পরাবাস্তবতার মধ্যে দিয়ে। তাহলে সাহিত্যে এই ঘটনা অবশ্যই আসবে। সেই একইভাবে জালালদার সঙ্গে একমত হয়ে বলি আমি যে সঙ্গে সঙ্গে যে প্রতিবাদ হয়েছে সে যে সাহিত্য হয়ে আসবে এটা নাও হতে পারে। আবার এটাও হতে পারে যে সঙ্গে সঙ্গেই সেটা
প্রকাশ হলো তার সাহিত্যের মধ্যে দিয়ে। এটা ব্যক্তি হিসেবেই তার মানসিকতার ওপর নির্ভর করে এই বক্তব্য, সে কি লিখবে, সে কি বলবে। আমার আর বিশেষ কিছু বলার নেই, আমি কোনো কবিতাও আনেনি, কিছুই আনেনি যে সেটা আমি বলবো। আমি শুধু বলি যে এই যে প্রতিবাদ, যেখানে আমরা সবাই নেমে এসছিলাম, নারী পুরুষ নির্বিশেষে, বয়স নির্বিশেষে, ছোট থেকে একদম অতিবৃদ্ধ, এই প্রতিবাদ আমাদের মধ্যে থাকুক। আমরা যেন আর মেরুদণ্ড ঝুঁকিয়ে হাঁটবার চেষ্টা না করি। প্রতিবাদ করতে গিয়ে অনেকে বঞ্চিত হয়েছেন, আমিও হয়েছি, আমি সেসবে বদার নই, আমি বরাবরই প্রতিবাদী। আমার মতো অনেকে আছেন যারা প্রতিবাদ করতে চান, ভয় পান, তারাও এখানে এগিয়ে এসেছেন। একবার যদি আমরা প্রতিবাদ করি তাহলে আমরা জীবনে বাঁচার মানেটা অন্যভাবে দেখব, এবং সেটা অবশ্যই সাহিত্যে আসবে বারে বারে, এখন বা ভবিষ্যতে। এইটুকুই আমার বলার কথা। ধন্যবাদ সবাইকে, নমস্কার। শুনুন, সন্ধ্যের দিকে মানে আমাদের সমাজটা যে ঠিক কীরকম তার একটা ছোট্ট উদাহরণ। সন্ধ্যে রাত 8টার পর হুইস্কি খেতে খারাপ লাগে না, কিন্তু প্রশ্নটা হচ্ছে ইম্পিরিয়াল ব্লু, যে হুইস্কিটা কম দাম এবং যথেষ্ট বিক্রি হয়, তার বিজ্ঞাপন হচ্ছে মেন উইল বি মেন। এইরকম যদি একটা পুরুষতান্ত্রিক বিজ্ঞাপন দিয়ে মদ চলে এবং বড় বড় বিজ্ঞাপন বেরোয়, তাহলে আমাদের সামাজিক পরিকাঠামোটা বোঝা যায়। এখনো এটাও কিন্তু ভাবতে হবে, এই যে মেন উইল বি মেন, এটা অন্যভাবে আমাদের পারিবারিক পরিসরে, আমাদের সামাজিক পরিসরে, আমাদের রাজনৈতিক পরিসরে থেকে গেছে। ভাবুন তো কত % নারী আজকে রাজনৈতিকভাবে অ্যাসেম্বলিতে যেতে পারে। দেখুন কতজন রাজনৈতিক দল তার নারীকে কতটা স্পেস দিয়েছে। এই হিসেব করে যে নারীর যে সামাজিক অবস্থান, আমি যেহেতু আমাকে কর্মক্ষেত্রে একটু পশ্চিমবাংলার বাইরে অনেকটাই ঘুরতে হয়েছে, ভাইফোঁটা তো প্রচুর নেন, প্রচুর পাঞ্জাবি পরেন, ধুতি পরেন, পাজামা পরেন, পরে যান। বোন ফোঁটা করেছেন কোনোদিন? দেন, কিন্তু বোনকে ডেকে, মণিপুরে ভাইফোঁটা নেই, মাতৃতান্ত্রিক সমাজ, মণিপুরে বোন ফোঁটা আছে। এবং মণিপুরে যদি বোনকে জয়চন্দ্র সিং, সে আমাকে বলছে, জয়চন্দ্র সিং বলছেন, জওয়াহরলাল নেহরু ডান্স একাডেমির ডাইরেক্টর ছিলেন, যে ওদিন আমার স্ত্রীকে পৌঁছতে যায়, গাড়িতে উনি ড্রাইভ করে পৌঁছতে যান, কিন্তু নিয়ম হচ্ছে ওদিন শ্বশুর বাড়িতে ঢোকা যায় না। এটা সংস্কার। বোনের মানে স্ত্রীকে দিতে এসে নিজে ঢুকে বা মানে ইয়ে হিসেবে, জামাই হিসেবে আদর খেয়ে গেলাম, এটা নেই। এটা নিয়ম হচ্ছে ওই দরজায় সেদিন ঢোকা যাবে না। কাজে এগুলো আমাদের বদলাতে হবে, বদলাবে নয়। কারণ উল্টোটাও তো একটু করতে পারি। আমরাও তো কন্যাদানটা বদল করে পুত্রদানও তো হতে পারে। ঠাকুরমশাইকে বললে 1000 টাকা বেশি দিলে করে দেবে। কাজে কোথাও আমাদের পুরোপুরি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আর ওই যারা পুরুত, ওই যারা আমাদের একটা সময় ঘোমটা দেওয়া রীতি ছিল, ওই যে নারীরা সবচেয়ে বেশি নিষ্পেষিত, ধর্ম এদের সবচেয়ে বেশি এদের নিষ্পেষিত করে। এই যে বোরখা, এই যে তার আমাদের ঘোমটা, এই নারীকে যে সর্বক্ষেত্রে কোথাও জড়িয়ে রাখা, এইগুলোর বিরুদ্ধে কিন্তু আমাদের প্রতিবাদটা কিন্তু শুধু রাস্তায় এটার প্রতিবাদ নয়। এই নারীর বিরুদ্ধে নানা স্তরে তার যে আবরণ থেকে আটকে রাখার চেষ্টা হচ্ছে। এই কতজন জানেন এদের ভিটামিন ডি এর সমস্যায় ভোগে? কতজন নারী ঘোমটা এবং এই ইয়ের পরে? এই যে সমস্যাগুলো শারীরিক সমস্যা, এটা ধর্মীয় সমস্যা, শারীরিক ভিটামিন ডিতে অধিকাংশ ভুগছে। যে কোনো সরকারি হসপিটালে যে দেখবেন ত্বকের যে ডিপার্টমেন্টে, ডার্মাটোলজি, সেখানে দেখবেন কত মেয়ে বসে আছে, ওই অত শরীর ঢেকে সূর্যের আলো পায় না। কাজে এই সমস্যাগুলো বাস্তব, শরীরের সমস্যা, গায়ের সমস্যা, চামড়ার সমস্যা। এই দিক থেকে আজকে কিন্তু ধীরে ধীরে আরজিকরের সমস্যা তৈরি হয়। আরজিকরের সমস্যাটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। আরজিকরের সব মানে পারিবারিক সমস্যা থেকে এই সমস্যাগুলো সবই জড়িয়ে আছে। নমস্কার, ধন্যবাদ এবং সুন্দর একটা আয়োজনের জন্য।